1 তালাক, 2 তালাক, 3 তালাক। তানভীরের এই একটি কথায় পুরো হোটেলের ঘরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। রিয়া মেঝেতে বসে অঝরে কাঁদছে, আর আরাফ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর, তুমি এত বড় একটা মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ডিভোর্স দিলে শুধু এই কোম্পানি নিজের নামে করে নেওয়ার জন্য? তুমি এতটা নিচে নামবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। মুখ সামলে কথা বলবে রিয়া। নিজের কোম্পানির একজন সামান্য জুনিয়র কর্মচারীর সাথে হোটেলের নোংরামি করতে তোর একটু ঘৃণা করলো না? স্যার বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। আমাকে তো আপনি এই ফাইলে সাইন নেওয়ার জন্য ম্যামের রুমে পাঠিয়েছিলেন, আর আমি আসতেই কেউ আমাকে ধাক্কা দিয়ে। চুপ কর বেয়াদব, তোকে আমি কাজ দিয়েছি আর তুই আমার বউয়ের দিকে নজর দিয়েছিস? তানভীর বেবি, তুমি খামোখা রেগে যাচ্ছ। তুমি তো নিজের চোখে দেখলে ওরা কি করেছিল। এই মেয়েটার চরিত্রই এমন। সোনিয়া, তুই আমার কোম্পানির একমাত্র একজন সাধারণ পিএ হয়ে আমাকে চরিত্র শেখাচ্ছিস? তানভীর, আমি জানি তোরা দুজনে মিলে এই প্ল্যান করেছিস। হঠাৎ ঘরের দরজা খুলে রিয়ার বাবা সফিক সাহেব, মা সালমা বেগম এবং ভাই আশিক প্রবেশ করলো। তাদের সাথে কাজী সাহেবও আছেন। এসব কি শুনছি আমি রিয়া? তুই আমাদের সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিলি? বাবা, তুমিও আমাকে ভুল বুঝছো। তানভীর একটা প্রতারক। ও এই ছেলেটাকে ব্যবহার করে আমাকে ফাঁসিয়েছে। চুপ কর তুই। নিজের চোখে দেখলাম তোকে এই ছেলের সাথে এই ঘরে, এরপরও মুখে কথা থাকে। তানভীর যা করেছে ঠিক করেছে। তোর মতো কলঙ্কিনী বোনের আমার বাড়িতে কোনো জায়গা নেই। এই ছেলে, তোর নাম কি? স্যার, আমার নাম আরাফ। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমি এই কোম্পানির একজন সাধারণ কর্মচারী মাত্র। দোষ থাক আর না থাক, তুই এই মুহূর্তে আমার মেয়েকে বিয়ে করবি। কাজী সাহেব, আপনি এখনই বিয়ে পড়ানো শুরু করুন। স্যার, এটা আপনি কি বলছেন? মানে আমার বসের স্ত্রী, আর বয়সেও আমার চেয়ে অনেক বড়। আমি ওনাকে কিভাবে বিয়ে করব? একদম চুপ। যা বলছি তাই করবি, না হলে তোকে নারী নির্যাতনের মিথ্যা মামলায় ফাঁসে সারা জীবন জেলে পচাবো। ভাইয়া, তোমরা এটা কি করছো? আমাকে এই বাচ্চা ছেলের ঘাড়ে কেন চাপাচ্ছ? আমি কোনো বিয়ে করব না। সফিক সাহেব রিয়ার গালে সজোরে একটি চর বসিয়ে দিলেন। বিয়ে তোকে করতেই হবে। আমাদের পরিবারের মান সম্মান তোর জন্য নষ্ট হতে দেব না। চরম অপবাদ, জেদ আর কান্নার মাঝে আরাফা রিয়ার বিয়ে পড়ানো হলো। দুজনেই নিরুপায় হয়ে কবুল বলতে বাধ্য হলো। আরাফ, তুই কাল থেকে অফিসে আসবি না। তোকে বরখাস্ত করা হলো। তোর মতো বেইমান কর্মচারীর আমার কোম্পানিতে দরকার নেই। রিয়া, এখন তুই তোর এই নতুন ভিখারি বরের সাথে বস্তিতে গিয়ে থাক। তানভীর, আজকের এই অপমানের প্রতিশোধ আমি নিব। তোকে আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। আজ থেকে তুই আমার জন্য মরে গেছিস রিয়া। আরাফ, তোর বউকে নিয়ে তুই দূর হয়ে যা। আরাফ আর রিয়া রাস্তায় এসে দাঁড়ালো। রিয়ার পরনে দামি শাড়ি, কিন্তু চোখে মুখে একরাশ শূন্যতা। আরাফের বুঝতে সময় লাগছে যে হঠাৎ করে তার জীবনে এত বড় একটা ঝড় কিভাবে বয়ে গেল। ম্যাম, এখন আমরা কোথায় যাব? আমাকে ম্যাম ডেকো না। আমি এখন তোমার স্ত্রী। যদিও এই সম্পর্কটা একটা জঘন্য ষড়যন্ত্রের ফল। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। কিন্তু আমার বাড়ি তো একটা বস্তির মতো এলাকায়। আপনি সেখানে কিভাবে থাকবেন? আমার কোনো রাস্তা নেই আরাফ, আমাকে তোমার সাথেই যেতে হবে। একটি রিকশায় চড়ে আরাফ রিয়াকে নিয়ে তার ছোট বাড়িতে পৌঁছলো। দরজা খুললো আরাফের ছোট বোন আতিয়া। ভাইয়া, তুই এত রাতে আইনি কে? ওমা, ইনি তো তোর অফিসের সেই রাগী ম্যাম না? হ্যাঁ আতিয়া, আম্মু কোথায়? ভেতর থেকে আরাফের মা রাহিলা বেগম বেরিয়ে এলেন। রিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তিনি। এই মেয়ে এত রাতে আমাদের বাড়িতে কি করছে আরাফ? তুই না বলেছিলি তোর ওভারটাইম ডিউটি আছে? আম্মু, আসলে একটা বড় ঝামেলা হয়ে গেছে। আমাকে জোর করে ম্যামের সাথে বিয়ে দেওয়া হয়েছে। কি বলছিস তুই এসব? তোর মাথাটা তো ঠিক আছে? এ বয়সে তুই বিয়ে করেছিস, সেটাও তোর বিবাহিতা বসের বউকে? আন্টি, আমাকে ক্ষমা করবেন। আমাকে ভুল বুঝবেন না। আমার স্বামী আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আমার নিজের পরিবারও আমাকে বের করে দিয়েছে। আন্টি নয়, আমাকে আম্মু ডাকবে কেমন? বিয়ে যখন হয়েছে তখন তুমি এই বাড়ির বউ, কিন্তু আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। আমি বড় লোকের বিলাসী মেয়েদের এ বাড়িতে সহ্য করব না। আমি আপনার সব নিয়ম মানবো আম্মু, আমাকে শুধু একটু আশ্রয় দিন। ভাবি, তুমি চিন্তা করো না।
আম্মু একটু করা হলো, এমনিতে অনেক ভালো। তুমি ভেতরে এসো। আরাফ রিয়াকে নিয়ে তার ছোট ঘরে ঢুকলো। ঘরের এক কোণে একটা ছোটখাটো আর একটা পুরনো টেবিল। ম্যাম, মানে রিয়া, আপনি এই খাটে ঘুমান, আমি নিচে ফ্লোরে ঘুমাবো। আরাফ, তুমি বয়সে আমার ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি। তুমি আমার জন্য আজ এত বড় একটা বিপদে পড়লে, তোমার চাকরিটাও গেল। আপনি ওসব নিয়ে ভাববেন না। তানভীর স্যার যা করেছেন তার শাস্তি তিনি ঠিকই পাবেন। আমি সাধারণ মানুষ হতে পারি, কিন্তু আমারও একটা আত্মসম্মান আছে। তানভীর অনেক ক্ষমতাবান আরাফ, ওর সাথে তুমি পারবে না। ও আমার কোম্পানির সব শেয়ার নিজের নামে করে নিয়েছে। আমি এখন নিঃস্ব। সময় সবকিছুর জবাব দেবে। আপনি এখন ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করুন। রিয়া খাটে শুয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আরাফ নিচে শুয়েও শান্তি পাচ্ছিল না। সে উঠে রিয়ার মাথার কাছে বসলো। কাঁদবেন না রিয়া, আপনি একা নন, আমি আপনার সাথে আছি। কেন আমার সাথে এমনটা হলো আরাফ? আমি তো কাউকে কোনোদিন ঠকাইনি। আরাফ আলতো করে রিয়ার চোখের জল মুছে দিল। রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়ার একাকিত্ব আর আরাফের এই অপ্রত্যাশিত মমতা এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। তুমি এত ভালো কেন আরাফ? আজ সকালে তুমি ছিলে আমার অফিসের একজন জুনিয়র কর্মচারী, আর এখন তুমি আমার স্বামী। এটা কি আসলেই সত্যি? ভাগ্য মাঝে মাঝে এমন খেলা খেলে যা আমরা কল্পনাও করতে পারি না। আপনি চোখ বন্ধ করুন। রিয়া ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। আরাফ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো। সে পকেট থেকে একটা দামি স্মার্টফোন বের করলো, যা সে সবার থেকে লুকিয়ে রাখে। হ্যালো, কাজ কতদূর এগোলো? স্যার, তানভীরের সব ডকুমেন্ট আমরা হ্যাক করেছি। ও জানে না ও কার সাথে খেলতে নেমেছে। গুড। ওকে বুঝতে দেওয়া যাবে না যে আরাফ শুধু একটা সাধারণ কর্মচারী নয়। আমার স্ত্রীর চোখের এক ফোঁটা জলের দাম ওকে নিজের পুরো কোম্পানি দিয়ে চোকাতে হবে। কাল সকালে আমাদের দ্বিতীয় প্ল্যান শুরু হবে। আম্মু এখনো কিছুই জানে না। এই বস্তির জীবন আম্মুর একটা জেদের কারণে আমাদের মেনে নিতে হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমি সব ঠিক করে দেব। আরাফ ফোনটা কেটে দিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে মুখে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। সাধারণ চেহারার এই ছেলেটার ভেতর এত বড় রহস্য লুকিয়ে আছে তা রিয়ার কল্পনাতেও নেই। কিন্তু রিয়া যখন এই সত্যটা জানবে, তখন কি হবে তাদের এই নতুন সম্পর্কের ভবিষ্যৎ? সকালের মিষ্টি রোদ রিয়ার মুখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখলো একটা ছোট টিনের চালের ঘর। আশেপাশে দামি আসবাবপত্র নেই। হঠাৎ তার গত রাতের কথা মনে পড়ে গেল। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তানভীরের সেই বেইমানি আর নিজের পরিবারের অপমান তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রিয়া পাশে তাকিয়ে দেখলো আরাফ ফ্লোরে একটা পাটি বিছিয়ে ঘুমাচ্ছে। ছেলেটার মুখের দিকে তাকালে একটা অদ্ভুত মায়া কাজ করে। রিয়া খাট থেকে নেমে আরাফের পাশে গিয়ে বসলো। আরাফ, এই আরাফ, ওঠো, সকাল হয়ে গেছে। ম্যাম, আপনি এত সকালে উঠে পড়েছেন? আপনার তো 10টায় ওঠার কথা। আমাকে ম্যাম বলবে না বলেছিলাম না? আমি এখন তোমার স্ত্রী, আর এখানে 10টা পর্যন্ত ঘুমানোর উপায় আছে? তোমার মায়ের যা করা মেজাজ। আম্মু করা হলেও মনটা অনেক ভালো। আপনি সময় গেলে ঠিকই বুঝতে পারবেন। বাইরে থেকে রাহিলা বেগমের গলা শোনা গেল। আরাফের বউ, এখনো কি নবাবজাদির মতো ঘুম হচ্ছে নাকি? নবাবের হালে থাকার দিন শেষ। এখন বস্তিতে আছো, বস্তি নিয়মে চলতে হবে। তাড়াতাড়ি বাহিরে এসে কাজে হাত দাও। এই রে, তোমার আম্মু তো ডাকাডাকি শুরু করে দিয়েছেন। আমি তো এসব কাজ কিছুই পারি না আরাফ। ভয় পাবেন না, আপনি চান আমি পেছন পেছন আসছি। আপনাকে আমি সব কাজ শিখিয়ে দেব। রিয়া মাথায় কাপড় দিয়ে গুটি গুটি পায়ে ঘরের বাইরে এলো। রাহিলা বেগম উঠোনে বসে সবজি কাটছিলেন। রিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। শোনো মেয়ে, বড় লোকের ঘরের বউ ছিলে সেটা ভুলে যাও। এখন তুমি আমার বাড়ির বউ। কলতলা থেকে এক বালতি পানি এনে এই থালা বাসনগুলো মেজে ফেলো। আরাফ, আমি তো কখনো থালা বাসন মাজি নাই। শেখনি তো কি হয়েছে, এখন শিখবে। আমার সংসারে বসে বসে খাওয়ার কোনো নিয়ম নেই। আতিয়াকে দেখো, স্কুল যাওয়ার আগে কত কাজ করে। ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমি পানি এনে দিচ্ছি, তুমি শুধু সাবান দিয়ে মেজে ফেলো। আতিয়া, তুই একদম ওকে সাহায্য করবি না, ওর কাজ ওকেই করতে হবে।
রিয়া কলতলায় গিয়ে বালতিতে পানি ভরার চেষ্টা করতে লাগলো। পানির চাপে বালতিটা তার হাত থেকে পিছলে গেল। হঠাৎ পেছন থেকে আরাফ এসে বালতিটা ধরে ফেললো। আরাফের হাতের স্পর্শে রিয়ার শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। রিয়া অবাক চোখে আরাফের দিকে তাকিয়ে রইল। এত ভারী বালতি আপনার তোলার দরকার নেই, আমি আপনার ঘরে পানি দিয়ে আসছি, আপনি আস্তে আস্তে কাজগুলো করে নিন। তুমি আমাকে সাহায্য করছো, তোমার আম্মু দেখলে তোমাকেও বকা দেবে। আম্মুকে আমি সামলে নেব, আমার বউকে এত কষ্ট দেওয়া আমার একদম পছন্দ নয়। আরাফের কথা শুনে রিয়ার গাল লজ্জায় লাল হয়ে গেল। এই ছেলেটার ভেতরে একটা অদ্ভুত আকর্ষণ আছে যা রিয়াকে বারবার মুগ্ধ করছে। রিয়া থালা বাসন নিয়ে বসলো। আরাফ একটু আড়াল থেকে রিয়ার দিকে তাকিয়ে হাসছিল। হঠাৎ আরাফের ফোনে একটা কল এলো। আরাফ একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো রাকিব, বল কাজ কত দূর? ভাই, তানভীরের কোম্পানির 2টো বড় প্রজেক্ট আমরা আটকে দিয়েছি। ওর শেয়ারের দাম হু হু করে পড়ছে। ও এখন পাগলের মতো ইনভেস্টরদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। গুড, ওকে বুঝতে দিবি না যে এর পেছনে আমি আছি। ওর অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। আমার স্ত্রীর সাথে ও যে অন্যায় করেছে তার প্রতিটা ফোঁটা চোখের জলের হিসাব আমি নেব। কিন্তু ভাই, আন্টি যদি তোর আসল পরিচয় জেনে যায় তখন কি হবে? আম্মু, এখনো সময় আসেনি জানার। আম্মুর সেই জেদ ভাঙতে আমাকে এই বস্তিতেই থাকতে হবে, আর রিয়ার কাছেও আমার আসল পরিচয় গোপন থাকবে। আরাফ ফোন কেটে পেছনে ঘুরতেই দেখলো রিয়া তার দিকে তাকিয়ে আছে। আরাফ চমকে গেল। তুমি কার সাথে কথা বলছিলে আরাফ? আর তোমার হাতে এই দামি ফোনটা কোথা থেকে এলো? তোমার তো বাটন ফোন ছিল। মানে আসলে এটা রাকিবের ফোন। ও আমাকে ধার দিয়েছে ইন্টারনেট চালানোর জন্য। মিথ্যা বলছো কেন আরাফ? তোমার চোখে আমি কিছু একটা লুকানোর ছাপ দেখতে পাচ্ছি। তুমি কি তানভীরকে নিয়ে কিছু প্ল্যান করছো? আপনি এত চিন্তা করবেন না, আমি যা করছি সব ঠিকই করছি। চলুন ঘরে যাই, আপনার শাড়িটা পানিতে ভিজে গেছে। রিয়া নিচের দিকে তাকিয়ে দেখলো সত্যি তার শাড়ির নিচের দিকটা ভিজে গেছে। সে দ্রুত ঘরের দিকে পা বাড়ালো। আরাফ রিয়ার পেছন পেছন ঘরে ঢুকলো। রিয়া লাগেজ খুলে একটা সুতির 3 পিস বের করলো। সে আরাফের দিকে আর চোখে তাকালো। তুমি কি এইভাবে দাঁড়িয়ে থাকবে? আমি তো জামা পাল্টাবো। ও সরি, আমি বাইরে যাচ্ছি। বাইরে যাওয়ার দরকার নেই, তুমি এদিকে ঘুরে দাঁড়াও। আমি তোমার স্ত্রী, এতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। আরাফ উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। তার বুকটা ঢিপ ঢিপ করছিল। রিয়া দ্রুত জামা পাল্টে নিল। সে আরাফের পিঠের কাছে গিয়ে দাঁড়ালো। আরাফের ঘাড়ে রিয়ার ভেজা চুলের পানি পড়লো। আরাফ শিউরে উঠল এবং পেছনে ঘুরল। দুজন দুজনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আরাফ রিয়ার চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেল। কাল রাতে তুমি আমাকে সাহস দিয়েছিলে, আজ সকালে আমাকে সাহায্য করলে। তুমি আসলেই আমার খেয়াল রাখছো। স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব। আমি চাই না আপনি এখানে কোনো কষ্ট পান। তানভীর আমাকে 4 বছর ধরে শুধু ব্যবহার করেছে, আর তুমি একদিনেই আমাকে বুঝিয়ে দিলে সম্মান কাকে বলে। আমার মনে হচ্ছে আমি এক নতুন আরাফকে আবিষ্কার করছি। আরাফ রিয়ার হাত দুটো নিচের হাতের মুঠোয় নিল। রিয়ার মনে একটা অদ্ভুত শিহরণ জেগে উঠল। ঠিক তখনই বাইরে থেকে রাহিলা বেগমের গলা শোনা গেল। আরাফ, তুই কি কাজে যাবি না? সারাদিন বউয়ের আঁচল ধরে বসে থাকলে সংসার চলবে কিভাবে? আরাফ আর রিয়া দ্রুত একে অপরের থেকে দূরে সরে গেল। আরাফ ঘর থেকে বেরিয়ে গেল। আম্মু, আমি কাজে যাচ্ছি। আজ একটা নতুন রেস্তোরাঁয় ইন্টারভিউ আছে। তাড়াতাড়ি যা। আর শোনো বৌমা, আমি রান্না শিখতে বলেছি। আজ দুপুরের রান্না ও একাই করবে। আম্মু, ও তো কখনো এসব করেনি। মুখে মুখে তর্ক করবি না, যা বলছি তাই হবে। আরাফ বেরিয়ে গেল। রিয়া রান্নাঘরে ঢুকলো। সেখানে লাকড়ির চুলা। রিয়ার কখনো লাকড়ির চুলা জ্বালায়নি। সে অনেক চেষ্টা করে চুলা জ্বালাতে গিয়ে ধোঁয়ায় তার চোখ লাল হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বাইরে এলো। রাহিলা বেগম উঠোনে বসে সব দেখছিলেন। একটা চুলাও জ্বালাতে পারো না? এতদিন ধরে কি শিখেছো? বাপের বাড়িতে বসে বসে শুধু আরাম করেছো। আম্মু, আমি চেষ্টা করছি, আমি ঠিক শিখে নেব। এই কুলসুম, ওকে একটু দেখিয়ে দে তো কিভাবে চুলা জ্বালাতে হয়।
পাশের বাসার কুলসুম এসে রিয়াকে চুলা ধরানো শিখিয়ে দিল। রিয়া অনেক কষ্টে ডাল আর ভাত রান্না করলো। তার হাত পুড়ে কয়েক জায়গায় ফোসকা পড়ে গেল। দুপুরে আতিয়া স্কুল থেকে ফিরলো। ভাবি, এত সুন্দর গন্ধ বের হচ্ছে, তুমি রান্না করছো? হ্যাঁ, প্রথমবার রান্না করলাম, জানি না কেমন হয়েছে। রাহিলা বেগম খাবার খেয়ে কোনো কথা বললেন না, শুধু আতিয়া অনেক প্রশংসা করলো। বিকেলের দিকে আরাফ বাসায় ফিরলো, তার হাতে একটা ছোট মিষ্টির প্যাকেট। সে ঘরে ঢুকে দেখলো রিয়া বিছানায় শুয়ে আছে। রিয়ার হাতে ফোসকা দেখে আরাফের মনটা খারাপ হয়ে গেল। এটা কি করেছেন? হাত পুড়িয়ে ফেলেছেন কেন? রান্না করতে গিয়ে একটু লেগে গেছে, ঠিক হয়ে যাবে। আপনি এত বোকা কেন? আমাকে বললেই তো পারতেন, আমি না হয় রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে আসতাম। তোমার আম্মুর নিয়ম তো আমাকে মানতেই হবে, তাছাড়া নিজের হাতে তোমার জন্য রান্না করতে আমার ভালোই লেগেছে। রিয়ার এই কথাই আরাফ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে একটা মলম বের করে রিয়ার হাতে লাগিয়ে দিতে লাগলো। আরাফের এমন যত্ন দেখে রিয়ার চোখে পানি চলে এলো। তুমি আমার এত খেয়াল কেন রাখছো আরাফ? আমি তো তোমার জন্য শুধু একটা বোঝা। আপনি আমার বোঝা নন, আপনি আমার স্ত্রী। আমি সারা জীবন এইভাবেই আপনার খেয়াল রাখবো। আরাফ রিয়ার কপালে একটা আলতো চুমু দিল। রিয়া চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করলো। দুজন দুজনের অনেক কাছাকাছি চলে এলো। এমন সময় বাইরে একটা জিপ গাড়ি এসে থামার শব্দ হলো। বস্তির সব মানুষ জড়ো হয়ে গেল। আরাফ আর রিয়া বাইরে বেরিয়ে এলো। তারা দেখলো তানভীর গাড়ি থেকে নামছে, তার সাথে কয়েকজন গুন্ডা। রিয়া, তুই ভেবেছিস আমাকে ধোকা দিয়ে তুই এই বস্তিতে শান্তিতে থাকবি? আজ আমি তোকে আর তোর এই ভিখারি বরকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি। স্যার, আপনি আমার বাড়িতে এসে আমার বউকে অপমান করতে পারেন না। এখান থেকে চলে যান। তুই আমাকে চিনিস আরাফ? তুই আমার কোম্পানির একজন সামান্য পিয়ন হয়ে আমার মুখের ওপর কথা বলিস? ছেলে ফেলে এই বস্তিটা জ্বালিয়ে দেব। গুন্ডারা এগিয়ে আসতে লাগলো। রিয়া ভয়ে আরাফের পিছনে লুকিয়ে পড়ল। আরাফ এক পা এগিয়ে গেল। তার চোখে কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত আত্মবিশ্বাস জ্বলজ্বল করছে। তানভীর স্যার, আপনি হয়তো জানেন না আপনি কার বস্তিতে এসে দাঁড়িয়েছেন। এক কদম এগিয়ে দেখুন, আমি আপনার কি হাল করি। তুই আমাকে হুমকি দিচ্ছিস? মার শালাকে। একটা গুন্ডা আরাফকে মারতে আসতেই আরাফ এক লাথিতে তাকে মাটিতে ফেলে দিল। সবাই অবাক হয়ে গেল আরাফের এমন রূপ দেখে। এমন সময় একটা বড় কালো গাড়ি এসে বস্তির মুখে থামলো। গাড়ি থেকে কয়েকজন বডিগার্ড নেমে এলো। তারা তানভীরের গুন্ডাদের ঘিরে ফেললো। তানভীর ভয় পেয়ে গেল। তোমরা কারা? এখানে কি চাও? আমাদের বসের বাড়িতে এসে ঝামেলা করার সাহস হলো কিভাবে? এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে পরিণতি খুব খারাপ হবে। তানভীর ভয় পেয়ে গুন্ডাদের নিয়ে পালিয়ে গেল। রিয়া অবাক হয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফেরা কারা? এরা তোমাকে বস বলছে কেন? মানে এরা রাকিবের লোক। রাকিব অনেক ক্ষমতাশালী মানুষ তো, তাই আমাকে সাহায্য করতে পাঠিয়েছে। তুমি আবার মিথ্যা বলছো আরাফ। আমার মনে হচ্ছে তুমি আমার কাছে বিশাল কোনো সত্যি লুকাচ্ছ। এমন সময় রাহিলা বেগম বাইরে এলেন। তার চোখে মুখে রাগের বদলে একটা ভয় কাজ করছিল। রাহিলা বেগমের ফোন বেজে উঠল। তিনি একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলেন। রিয়া নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালো। হ্যালো, আমি বলেছিলাম না আমাকে আর ফোন করবে না? খান সাহেব, আমি আমার সন্তানদের নিয়ে এই বস্তিতে ভালো আছি। আপনার সেই বিলাসবহুল জীবন আমার চাই না। আরাফ যদি কখনো জানতে পারে তার আসল বাবা দেশের 1 নম্বর ধনকুবের, তাহলে ওই বস্তির জীবন মেনে নেবে না। আমি চাই না আমার ছেলে আপনার মতো অহংকারী হোক। রিয়া কথাগুলো শুনে পাথর হয়ে গেল। আরাফ কোনো সাধারণ ছেলে নয়, সে দেশের শীর্ষস্থানীয় কোম্পানি খান গ্রুপের মালিকের ছেলে। রিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। আরাফের এই বিশাল গোপন পরিচয় তাদের এই নতুন সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে? তানভীর কি এত সহজে হার মেনে নেবে? রহস্য আর প্রেমের এই জটিল সমীকরণে আটকে গেছে রিয়া আর আরাফ। তুমি আমাকে এত বড় একটা মিথ্যা বলছো আরাফ। তুমি রাকিবের লোক নও, তুমি নিজেই একজন বস। আমি নিজের কানে আম্মুর কথা শুনেছি। রিয়ার কণ্ঠস্বর কাঁপছিল, তার চোখ বেয়ে পানি পড়ছে। আরাফ চমকে পিছনে ঘুরল। তার সমস্ত শরীর যেন জমে গেছে। সে বুঝতে পারল না ঠিক কি জবাব দেবে। রিয়া, আপনি যা শুনেছেন তা পুরোপুরি সত্যি নয়। আমাকে একটু বুঝিয়ে বলার সুযোগ দিন। আর কি বোঝাবে তুমি?
আমার সাথে তানভীর প্রতারণা করেছে সম্পত্তির জন্য, আর তুমি আমার সাথে প্রতারণা করছো তোমার পরিচয় লুকিয়ে। আমি ভেবেছিলাম তুমি এই দুনিয়ার সবচেয়ে সৎ মানুষ, কিন্তু তুমি তো একটা মুখোশ পরে আছো। মুখোশ আমি পরিনি রিয়া, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। হ্যাঁ, এটা সত্যি যে কামাল খান আমার জন্মদাতা পিতা, কিন্তু তার ওই নোংরা সাম্রাজ্যের এক পয়সাও আমি নেইনি, আর নেবও না। কেন? দেশের 1 নাম্বার ধনকুবের ছেলে হয়ে তুমি এই ভাঙা টিনের ঘরে কেন থাকছো? অফিসে সামান্য পিয়নের চাকরি কেন করছো? আরাফের চোখ লাল হয়ে উঠল। তার ভেতরের জমে থাকা কষ্টগুলো যেন আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইছে। সে রিয়ার 2 কাঁধ শক্ত করে ধরল। কারণ ওই কামাল খান আমার মাকে ঠকিয়েছিল। যখন আমি আর আতিয়া অনেক ছোট, তখন ওই লোকটা টাকার লোভে অন্য এক অহংকারী মহিলাকে বিয়ে করে আমাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমার মা রাস্তায় রাস্তায় ঘুরেছেন আমাদের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। আরাফ, আমাকে ছাড়ো, লাগছে আমার। না, আজ আপনাকে সব শুনতে হবে। আমার মা অন্যের বাড়িতে কাজ করেছেন, কিন্তু ওই লোকের কাছে হাত পাতেননি। আমি বড় হয়ে যখন নিজের যোগ্যতায় আইটি কোম্পানি খুললাম, নিজের একটা আলাদা পরিচয় বানালাম, তখন ওই লোকটা আবার ফিরে এসেছে। সে চায় আমি তার ব্যবসার হাল ধরি, কিন্তু আমার মা শপথ করেছেন কামাল খানের ছায়াও যেন আমাদের উপর না পড়ে। আম্মুর সেই জেদ আর সম্মান বজায় রাখতে আমি নিজের পরিচয় লুকিয়ে এই বস্তিতে থাকি, আর আমার নিজের কোম্পানিটা রাকিবের নামে চালাই। আমাকে ক্ষমা করে দাও আরাফ, আমি না বুঝে তোমাকে অনেক বড় কথা বলে ফেলেছি। আমি বুঝতে পারিনি তোমার অতীত এত ভয়ঙ্কর। আপনাকে ক্ষমা চাইতে হবে না, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। আম্মু যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি আমার নিজের কোম্পানি চালাচ্ছি বা তানভীরকে ধ্বংস করার প্ল্যান করছি। আম্মু জানলে কষ্ট পাবে। আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তানভীরকে তুমি কিভাবে থামাবে? ও অনেক ভয়ঙ্কর মানুষ। ও ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আরাফ তার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখুন। আরাফ রিয়ার হাত দুটো আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। রিয়া কোনো বাধা দিল না। আরাফের চোখের গভীরতায় রিয়া যেন এক নতুন নিরাপদ আশ্রয় খুঁজে পেল। ঠিক তখনই বাইরে থেকে আতিয়ার গলা শোনা গেল। ভাইয়া, ও ভাইয়া, দেখ কে এসেছে। আরাফ আর রিয়া দ্রুত বাইরে বেরিয়ে এলো। উঠোনে দাঁড়িয়ে আছে আরাফের কোম্পানির ম্যানেজার রাকিব। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। রাহিলা বেগম ভ্রু কুচকে রাকিবের দিকে তাকিয়ে আছেন। তুমি কে বাবা, আর এসব কি নিয়ে এসেছো আমাদের বাড়িতে? আসসালামু আলাইকুম আন্টি, আমি আরাফের বস রাকিব। আরাফ আমার কোম্পানিতে খুব ভালো কাজ করে, তো তাই ওর বিয়ের খবর শুনে আমি নিজেই কিছু উপহার নিয়ে এলাম। আরে স্যার, আপনি এত কষ্ট করে কেন এলেন? আমাকে বললেই তো পারতেন। রিয়া ভাবি, এগুলো আপনার জন্য। আরাফ ছেলেটা গরিব হতে পারে, কিন্তু ওর মতো সৎ ছেলে আজকাল পাওয়া যায় না। আপনারা ভালো থাকবেন। গরিবের বাড়িতে এত দামি উপহার মানাই না বাবা, তুমি এসব নিয়ে যাও। আমরা ডাল ভাত খেয়ে ভালোই আছি। আম্মু, স্যার যখন এত ভালোবেসে দিয়েছেন তখন রেখে দাও না। ওনাকে ফিরিয়ে দিলে ওনার সম্মান নষ্ট হবে। রাহিলা বেগম আর কিছু বললেন না। রাকিব চলে যাওয়ার পর রিয়া ব্যাগগুলো নিয়ে ঘরে ঢুকলো। ব্যাগের ভেতরে ছিল বেশ কয়েকটি দামি সুতির শাড়ি আর রিয়ার পছন্দের কিছু প্রসাধনী। রিয়া বুঝতে পারলো আরাফ নিজের পরিচয় লুকিয়েও তার স্ত্রীর সম্মান আর চাহিদার খেয়াল ঠিকই রাখছে। অন্যদিকে তানভীরের অফিসে তখন থমথমে পরিবেশ। তানভীর রাগে নিজের কেবিনের টেবিলের ওপর থেকে সব ফাইল ছুঁড়ে ফেলে দিল। সামনে দাঁড়িয়ে আছে সোনিয়া আর ম্যানেজার নিয়াজ। এই বস্তির ছেলেটা আমাকে আমার কোম্পানির সামনে অপমান করছে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? বেবি, তুমি মাথা ঠান্ডা করো। আমরা তো জানতাম না আরাফের পেছনে এত বড় গ্যাং আছে। গ্যাং থাক আর যাই থাক, ওকে আমি রাস্তায় ভিখারি বানিয়ে ছাড়বো। নিয়াস, এমন একটা প্ল্যান বের কর যাতে আরাফ আর রিয়া দুজনেই জেলে পৌঁছে। স্যার, আমার মাথায় একটা আইডিয়া আছে। রিয়া ম্যাডাম যখন এই কোম্পানির এমডি ছিলেন, তখন কিছু ফাইলে উনি আগাম স্বাক্ষর করে রাখতেন। আমাদের কাছে ওনার স্বাক্ষর করা কয়েকটা ব্ল্যাঙ্ক চেক আর স্ট্যাম্প পেপার আছে। তুই কি বলতে চাচ্ছিস? পরিষ্কার করে বল। আমরা যদি ওই চেকে 50 কোটি টাকার অ্যামাউন্ট বসিয়ে আরাফের নামে ট্রান্সফার দেখাই, আর তারপর পুলিশকে বলি যে রিয়া আর আরাফ মিলে কোম্পানির ফান্ড থেকে এই টাকা আত্মসমর্পণ করেছে, তাহলে পুলিশ ওদের দুজনকেই অ্যারেস্ট করবে।
ওয়াও, দ্যাটস দ্য জিনিয়াস প্ল্যান। রিয়া তো জানতোই না ও কিসে সাইন করেছে। আর আরাফের ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফেক ট্রানজ্যাকশন দেখিয়ে দেব। এক্সিলেন্ট। নিয়াজ, তুই আজই ইন্সপেক্টর জামালকে ফোন কর। জামাল আমার পকেটের লোক, ওকে 5 লাখ টাকা পাঠিয়ে দে। কাল সকালেই যেন আরাফের হাতে হাত করা পড়ে। রাত গভীর হলো, বস্তির চারপাশ নিস্তব্ধ। হঠাৎ করেই আকাশে মেঘ ডাকতে শুরু করলো। শুরু হলো প্রবল বৃষ্টি। টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দে রিয়ার ঘুম ভেঙে গেল। সে দেখলো ঘরের এক পাশ দিয়ে টিনের ফুটো গড়িয়ে বৃষ্টির পানি পড়ছে। আরাফ, আরাফ ওঠো, ঘরে পানি ঢুকেছে। আরাফ ধর্মর করে উঠে বসলো। সে দ্রুত একটা বালতি এনে ফুটোর নিচে রাখলো, কিন্তু বাতাসের বেগে পানি ছিটকে এসে রিয়ার গায়ে পড়তে লাগলো। আপনি খাটের ওই কোনায় গিয়ে বসুন রিয়া, আমি একটা পলিথিন দিয়ে ফুটোটা বন্ধ করার চেষ্টা করছি। আরাফ খাটের ওপর দাঁড়িয়ে পলিথিন বাঁধার চেষ্টা করতে লাগলো। হঠাৎ তার পা পিছলে গেল। সে সরাসরি নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু রিয়া দ্রুত তাকে ধরতে গেল। দুজনের ভারে তারা একসাথেই বিছানায় পড়ে গেল। আরাফের বুকের ওপর রিয়া, আর রিয়ার ভেজা চুলগুলো আরাফের মুখে এসে পড়লো। আপনি ঠিক আছেন? কোথাও ব্যথা পাননি তো? না, আমি ঠিক আছি, কিন্তু তুমি তো ব্যথা পেয়েছো। রিয়া আরাফের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। ঘরের আবছা আলোয় দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির শব্দ আর মেঘের গর্জনের মাঝে তাদের দুজনের হৃদস্পন্দন যেন এক হয়ে গেল। রিয়া, আমি জানি আপনি এই জীবনে অভ্যস্ত নন। এই ফুটো টিনের চাল, এই অভাব, এসব আপনার জন্য নয়। আমি আপনাকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি আপনার সেই রাজপ্রাসাদ আপনাকে ফিরিয়ে দেব। রাজপ্রাসাদ দিয়ে আমি কি করব আরাফ? যে রাজপ্রাসাদে বিশ্বাস আর ভালোবাসা নেই, সেটা একটা নরক। তানভীর আমাকে প্রাসাদে রেখেছিল ঠিকই, কিন্তু ও আমাকে সম্মান দিতে পারেনি। আর তুমি এই ভাঙা ঘরেও আমাকে যে সম্মান আর নিরাপত্তা দিয়েছো, তা কোটি টাকার চেয়েও দামি। রিয়ার কথায় আরাফের চোখ ভিজে গেল। সে আলতো করে রিয়ার হাতটা নিজের হাতে তুলে নিল। এই প্রথমবার রিয়া অনুভব করলো প্রকৃত ভালোবাসা কাকে বলে। সকালবেলা বৃষ্টির রেশ এখনো কাটেনি। বস্তির রাস্তায় কাদা জমে আছে। রাহেলা বেগম উঠোনে বসে চা বানাচ্ছিলেন। এমন সময় বস্তির লোকজনের মধ্যে একটি শোরগোল পড়ে গেল। পাশের বাসার কুলসুম দৌড়ে এলো। ওরে রাহেলা বাবু, সর্বনাশ হয়ে গেছে। বস্তির মুখে 3 গাড়ি পুলিশ এসেছে, তারা নাকি আরাফকে খুঁজছে। পুলিশ? আমার ছেলেকে পুলিশ কেন খুঁজবে? ও তো কোনো অন্যায় করেনি। রাহিলা বেগম ভয় পেয়ে গেলেন। রিয়া আর আরাফ ঘর থেকে বেরিয়ে এলো। পুলিশের ইন্সপেক্টর জামাল তার দলবল নিয়ে সোজা আরাফের বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই আরাফকে, সামনে আয়। আমি আরাফ। কি হয়েছে অফিসার? আপনারা এত সকালে আমার বাড়িতে কেন? তুই আর তোর বউ রিয়া মিলে তানভীর সাহেবের কোম্পানি থেকে 50 কোটি টাকা চুরি করেছিস। তোদের দুজনের নামে এফআইআর হয়েছে। অ্যারেস্ট দেম। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তানভীর আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। আমি কোম্পানির কোনো টাকা নেইনি। চুপ কর মেয়ে, চোরের মুখে আবার বড় বড় কথা। তোর সাইন করা চেক আমাদের কাছে প্রমাণ হিসেবে আছে। কনস্টেবল, দুজনকে হাত করা পড়াও। কনস্টেবল এগিয়ে আসতেই রাহিলা বেগম তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। খবরদার, আমার ছেলেকে কেউ ছোবে না। আমার ছেলে চুরি করতে পারে না। আপনারা মিথ্যা কথা বলছেন। এই বুড়ি, পথ থেকে সর, নইলে তোকেও থানায় নিয়ে গিয়ে পেটাবো। ইন্সপেক্টর জামাল রাহিলা বেগমকে ধাক্কা দিতে গেল। হঠাৎ আরাফ ইন্সপেক্টরের হাত শক্ত করে চেপে ধরলো। আরাফের চোখে তখন ভয়ঙ্কর এক আগুন জ্বলছে। আমার মায়ের গায়ে হাত দেওয়ার সাহস করবেন না অফিসার। আমি আপনাদের সাথে থানায় যেতে রাজি আছি, কিন্তু আমার মাকে অপমান করলে এই হাত আমি ভেঙে দেব। আরাফ, তুমি কি বলছো? আমরা থানায় যাব কেন? আমরা তো কোনো দোষ করিনি। শান্ত হন রিয়া, তানভীর তো এটাই চাই। আমি দেখতে চাই ও আমাদের নিয়ে কতদূর খেলতে পারে। পুলিশ আরাফ আর রিয়াকে হাত করা পড়ালো। রাহিলা বেগম আর আতিয়া অঝরে কাঁদতে লাগলো। বস্তির মানুষজন অবাক হয়ে এই দৃশ্য দেখছে। ঠিক সেই মুহূর্তে বস্তির সরু রাস্তায় একটা বিশাল দামি রোলস রয়েস গাড়ি এসে ঢুকলো। গাড়ির পেছনের আরো কয়েকটা গাড়ি। বস্তির লোকজন ভয়ে সরে দাঁড়ালো। আরে, এই বস্তিতে এত দামি গাড়ি কোথা থেকে এলো?
গাড়ির দরজা খুলল, ভেতর থেকে নেমে এলেন এক বয়স্ক কিন্তু অত্যন্ত প্রভাবশালী চেহারার মানুষ। তার পরনে দামি স্যুট, চোখের চশমা। মানুষটাকে দেখে ইন্সপেক্টর জামাল থরথর করে কাঁপতে শুরু করলো। কামাল খান স্যার, আপনি এখানে? ইন্সপেক্টর জামাল, তোমার এত বড় সাহস হলো কিভাবে যে তুমি আমার একমাত্র ছেলেকে হাত করা পড়াও? কামাল খানের কথায় পুরো বস্তি নিস্তব্ধ হয়ে গেল। রাহিলা বেগম পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কল্পনাও করেননি আজ এই লোকটা এখানে এসে উপস্থিত হবে। আপনি এখানে কেন এসেছেন? আপনাকে কে খবর দিল? রাহেলা, তুমি অনেক জেদ করেছো, কিন্তু আজ আমার ছেলের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমি চুপ করে থাকতে পারি না। আরাফ রাগে ফুঁসতে লাগলো। সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা রাকিবের দিকে তাকালো। রাকিব মাথা নিচু করে রইল। আরাফ বুঝতে পারলো রাকিবই কামাল খানকে খবর দিয়েছে। আমার হাত করা খুলে দিন ইন্সপেক্টর। আর মিস্টার কামাল খান, আপনার কোনো সাহায্য আমার দরকার নেই। আমি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারি। আরাব, তুমি ভুলে যেও না তুমি কার রক্ত। তানবীরকে আমি আজ জ্যান্ত কবর দেব। খবরদার, আমার ছেলে আপনার নাম নিয়ে বাঁচবে না। ও আরাব, ও কোনো খান নয়। পুলিশের সামনে বাবা, মা এবং ছেলের এই চরম নাটকীয় সংঘাত এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করলো। রিয়া বুঝতে পারছে না এখন কি হতে চলেছে। একদিকে পুলিশের হাত করা, অন্যদিকে তানভীরের ষড়যন্ত্র, আর মাঝখানে আরাফের আসল পরিচয় প্রকাশের এই বিশাল ঝড়। ইন্সপেক্টর জামাল কি কামাল খানের ভয়ে তাদের ছেড়ে দেবে? তানভীর কি এই খবর পেয়ে নতুন কোনো চাল চালবে? আর আরাফ কি মায়ের সম্মান রাখতে নিজের বাবাকে সবার সামনে অপমান করবে? ইন্সপেক্টর জামাল, আমার হাত থেকে হাত করে এখনই খুলে দিন। আমি কারো দয়ায় বাঁচতে চাই না। বস্তির কাদামাখা রাস্তায় সকালের থমথমে পরিবেশ। ইন্সপেক্টর জামাল ভয়ে কাঁপছে। সামনে দাঁড়িয়ে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কামাল খান। ইন্সপেক্টর, তুমি কি কানে কম শোনো? আমার ছেলের হাত থেকে হাত করা খোলো, আর ওই তানভীর নামের কুত্তার বাচ্চাকে গিয়ে অ্যারেস্ট করো। স্যার, আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি আরাফ স্যার আপনার ছেলে। তানভীর স্যার আমাকে 5 লাখ টাকা দিয়ে এই কাজ করতে বলেছিলেন। আমি এখনই হাত করা খুলে দিচ্ছি। না, হাত করা খুলবে না। আমার ছেলে যদি অপরাধ করে থাকে তবে সে শাস্তি পাবে, কিন্তু আপনার মতো বেঈমান লোকের দয়া আমাদের দরকার নেই। আপনি এখান থেকে চলে যান। রাহেলা, তুমি এখনো আগের মতোই ঘাটতারা রয়ে গেলে। ছেলেটা মিথ্যা মামলায় ফাঁসছে আর তুমি নিজের জেদ নিয়ে বসে আছো। আমার মায়ের জেদটাই আমার অহংকার মিস্টার খান। আপনি আজ এখানে এসে প্রমাণ করলেন যে টাকা দিয়ে আপনি সব কিনতে পারেন, কিন্তু আরাফের আত্মসম্মান আপনার ওই টাকার চেয়ে অনেক দামি। কনস্টেবল রহিম, চলুন আমি থানায় যাব। আমি আইনের পথে হেঁটেই প্রমাণ করব তানভীর একটা প্রতারক। আরাফ, তুমি পাগলামি করছো কেন? থানায় গেলে তানভীর তোমাকে মেরে ফেলবে। ও অনেক ভয়ঙ্কর। আপনি ভয় পাচ্ছেন রিয়া? আমি তো আপনার চোখে কোনোদিন ভয় দেখিনি। আমার উপর বিশ্বাস রাখুন। রিয়া আরাফের চোখের দিকে তাকালো। সেই চোখে অদ্ভুত এক প্রশান্তি। রিয়া বুঝতে পারলো এই মানুষটা হার মানার পাত্র নয়। আন্টি, আপনি চিন্তা করবেন না। আমি আরাফের সাথে থানায় যাচ্ছি। আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার আসিফ সাহেবকে আমি সব জানিয়েছি। উনি সরাসরি কোর্ট থেকে জামিনের কাগজ নিয়ে থানায় আসছেন। ব্যারিস্টার আসিফ আমার লয়ার। তুমি ওকে এখানে কেন জড়াচ্ছ রাকিব? স্যার, আমি দুঃখিত, কিন্তু আরাফ ভাই আমাকে নির্দেশ দিয়েছেন আপনার কোনো সাহায্য না নিতে। আসিফ সাহেব আরাফ ভাইয়ের নিজস্ব কোম্পানির লিগ্যাল প্যানেলেও কাজ করেন। কামাল খান অবাক হয়ে আরাফের দিকে তাকালেন। যে ছেলে বস্তিতে থাকে সে নাকি নিজে আড়ালে কোম্পানি চালায়। ছেলের এই মেধা দেখে তিনি মনে মনে গর্ববোধ করলেন। ঠিক আছে আরাব, তুমি তোমার যুদ্ধ নিয়ে লড়ো, কিন্তু মনে রেখো কামাল খান এত সহজে পিছু হটে না। ড্রাইভার কুদ্দুস গাড়ি ঘোরাও। কামাল খান তার বিশাল গাড়ি বহর নিয়ে চলে গেলেন। বস্তির মানুষজন ফিসফিস করে কথা বলতে শুরু করলো। হাসিম খানের এক মাতব্বর এগিয়ে এলো। রাহেলা বুবু, তোমার ছেলে যে এত বড় ঘরের সন্তান তা তো আমরা জানতাম না। এখন তো আমাদের বস্তিরও অনেক উন্নতি হবে। হাসিম ভাই, আমার ছেলে কোনো বড় ঘরের সন্তান নয়, ও শুধু আমার ছেলে। আপনারা এসব নিয়ে আর কোনো কথা বাড়াবেন না।
পুলিশ আরাফ আর রিয়াকে নিয়ে থানায় রওনা হলো। থানায় পৌঁছানোর পর ইন্সপেক্টর জামাল অত্যন্ত সম্মান দেখিয়ে তাদের বসতে দিল। স্যার, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এখনই তানভীরের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করছি। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই ইন্সপেক্টর। আপনি আইনের লোক হয়ে টাকার কাছে বিক্রি হয়েছেন। তানভীরের বিরুদ্ধে ওয়ারেন্ট বের করার আগে আমার নামে করা ফেক ট্রানজ্যাকশনের প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। রাকিব, ল্যাপটপটা দে। আরাফ রাকিবের হাত থেকে ল্যাপটপ নিয়ে কয়েক মিনিটের মধ্যে ব্যাংকের সার্ভারের কিছু ডেটা বের করে ফেললো। রিয়া অবাক হয়ে দেখছে তার সাধারণ চেহারার স্বামী কতটা নিখুঁতভাবে হ্যাকিং এর কাজগুলো করছে। এই দেখুন ইন্সপেক্টর, যে অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা আমার নামে ট্রান্সফার দেখানো হয়েছে তার আইপি অ্যাড্রেস সরাসরি তানভীরের পার্সোনাল ল্যাপটপের। ও নিজেই রিয়ার পুরনো চেক স্ক্যান করে ডিজিটাল সিগনেচার বসিয়ে এই ফেক কাজটা করেছে। তানভীর এত নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে যে আমি ওই লোকটার সাথে 4 বছর কাটিয়েছি। অতীত নিয়ে ভেবে কষ্ট পাবেন, সামনে আমাদের অনেক বড় যুদ্ধ। হঠাৎ থানার ব্যারিস্টার আসিফ প্রবেশ করলেন, তার সাথে কোর্টের নির্দেশনামা। গুড মর্নিং আরফ, এই নাও তোমার আর রিয়া ম্যাডামের অ্যান্টিসেপ্টারি বেইল। আর ইন্সপেক্টর তানভীরের বিরুদ্ধে জালিয়াতি আর মানহানির মামলার পেপারস আমি রেডি করে ফেলেছি। থ্যাংক ইউ আসিফ ভাই। চলুন রিয়া, আমাদের বাড়ি ফিরতে হবে। আম্মু নিশ্চয়ই অনেক টেনশনে আছেন। রিয়া আর আরাফ থানা থেকে বেরিয়ে এলো। থানার বাইরে একটা চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে তারা রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো। রিয়া হঠাৎ আরাফের হাতটা শক্ত করে ধরলো। আরাফ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন রিয়া, আমি শুনছি। আজ থানায় বসে তোমার সাহস আর মেধা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি আমার থেকে বয়সে ছোট হতে পারো, কিন্তু মানসিকতায় তুমি অনেক বড়। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কিন্তু আমি হয়তো তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি আরাফ। রিয়ার এমন স্বীকারোক্তি আরাফকে স্তব্ধ করে দিল। আরাফ রিয়ার চোখের দিকে তাকালো। রিয়ার চোখে এক অকৃত্রিম প্রেম আর নির্ভরতা। আরাফ রিয়ার গালে হাত রাখলো। রিয়া, আমি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি আপনার প্রেমে পাগল। কিন্তু আপনার অবস্থান আর আমার পরিচয়ের দূরত্বের কারণে আমি কখনো মুখ ফুটে কিছু বলতে পারিনি। আর যেদিন তানভীর আপনাকে অপবাদ দিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিল, সেদিন আমি মনে মনে শপথ করেছিলাম এই অপমানের চরম বদলা আমি নেব আর আপনাকে রানীর মতো রাখবো। আমার কোনো রানী হওয়ার শখ নেই আরাফ। আমি শুধু তোমার বুকে একটু আশ্রয় চাই। আমাকে আর কোনোদিন ছেড়ে যাবে না তো? কথা দিলাম রিয়া, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাকে ছেড়ে যাব না। দুজনের এই আবেগঘন মুহূর্তের মাঝে রিক্সা চলে এলো। তারা বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে তানভীরের অফিসে চরম উত্তেজনা। তানভীর বুঝতে পেরেছে তার প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিয়াজ, তুই না বললি ইন্সপেক্টর জামাল আরাফকে অ্যারেস্ট করবে? এখন শুনছি আরাফ আর রিয়া জামিন নিয়ে বেরিয়ে গেছে আর পুলিশ উল্টো আমাকে খুঁজছে। স্যার, একটা বিশাল সমস্যা হয়ে গেছে। আরব সাধারণ কোনো পিয়ন নয়, ও দেশের 1 নম্বর ধুনকোবের কামাল খানের একমাত্র ছেলে। আজ কামাল খান নিজে এই বস্তিতে পুলিশ নিয়ে গিয়েছিলেন আরবকে বাঁচাতে। হোয়াট আর ইউ ক্রিডিং মিস্টার নিয়াজ? রিয়া ওই বস্তির বর কামাল খানের ছেলে? তানভীর, আমরা তো শেষ। তানভীর, আমরা শেষ। কামাল খান আমাদের কোম্পানি এক নিমিষেই গিলে খাবে। চুপ কর সোনিয়া, আমি এত সহজে হার মানব না। আরাফ যদি কামাল খানের ছেলে হয় তাহলে আমাকে এমন কারো সাথে হাত মেলাতে হবে যে কামাল খানের শত্রু। স্যার, কামাল খানের সবচেয়ে বড় রাইভাল হলো জালাল উদ্দিন। জালাল গ্রুপের সাথে কামাল খানের পুরনো শত্রুতা। আমরা যদি জালাল উদ্দিনের কাছে যাই, উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। এক্সিলেন্ট আইডিয়া। এখনই জালাল উদ্দিনের সাথে মিটিং ফিক্স কর। আরাফ আর রিয়া আমার কাছ থেকে 50 কোটি টাকা চুরি করার প্ল্যান করছিল। এবার আমি ওদের জীবনটাই চুরি করব। তানভীর আর নিয়াজ জালাল উদ্দিনের সাথে দেখা করতে বেরিয়ে গেল। এদিকে আরাফ আর রিয়া বস্তিতে ফিরে দেখলো তাদের বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। রাহিলা বেগম উঠোনে বসে হাউমাউ করে কাঁদছেন। আতিয়া তাকে শান্ত করার চেষ্টা করছে। আম্মু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন?
আম্মু শান্ত হন। আরাফ কামাল খানের সাথে যায়নি, ও নিজের বুদ্ধিতেই আমাদের দুজনকেই আইনিভাবে ছাড়িয়ে এনেছে। রিয়া, তুই আমার ছেলেকেই বিপদে ফেলেছিস। তুই যদি এই বাড়িতে না আসতি তাহলে আজ ওই লোকটা আমার বাড়ির দরজায় পা রাখার সাহস পেত না। তোরা আজই এই বস্তি ছেড়ে চল, আমরা অন্য কোথাও চলে যাব। আম্মু, তুমি পাগল হয়ে গেছো? আমরা কেন পালিয়ে যাব? পালিয়ে যাওয়া কাপুরুষের কাজ। আমি তানভীরের সাথে লড়াই করব। আমি কোনো লড়াই চাই না আরাফ, আমি শুধু আমার সন্তানদের নিয়ে শান্তিতে বাঁচতে চাই। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। রাহিলা বেগম রাগে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আরাফ হতাশ হয়ে মাটিতে বসে পড়ল, তার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রিয়া আরাফের পাশে বসলো। আরাফ, তুমি ভেঙে পড়ো না। আম্মু এখন রাগের মাথায় এসব বলছেন, আমি ওনাকে বুঝিয়ে বলবো। তুমি বুঝছো না রিয়া, আম্মুর জেদ অনেক ভয়ঙ্কর। ওনার অতীত ওনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি কিছুতেই ওনাকে কষ্ট দিতে পারবো না। আমি এই বাড়ির বড় বউ, আমার একটা দায়িত্ব আছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেব। রিয়া উঠে রাহিলা বেগমের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো, দরজায় নক করলো। আম্মু, দরজাটা খুলুন। আমি জানি আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু আজ আমাকে আপনার কথা শুনতেই হবে। তুই চলে যা এখান থেকে রিয়া, তুই অলক্ষণে। আমি অলক্ষণে হতে পারি, কিন্তু আমি আপনার ছেলের বউ। আর আরাফ আপনার একার ছেলে নয়, ও আমার স্বামী। আপনি পালিয়ে বাঁচতে চাইছেন, কিন্তু আপনার ছেলে সিংহের মতো লড়তে জানে। আপনি কি চান আপনার ছেলে তানভীরের মতো একটা প্রতারকের কাছে হেরে যাক? আপনি কি চান কামাল খান ভাবুক যে আপনি ভয় পেয়ে পালিয়েছেন? রিয়ার কথায় ভেতর থেকে রাহিলা বেগম থমকে গেলেন। রিয়া খুব শক্ত গলায় কথাগুলো বলেছে। বয়সে ছোট হলেও রিয়ার এই দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়। কিছুক্ষণ পর দরজা খুলল। রাহিলা বেগমের চোখ লাল। তুই কি বলতে চাস রিয়া? আমি বলতে চাই, আপনার ছেলেকে লড়াই করতে দিন। আমি ওর পাশে আছি। আরাফ কামাল খানের সম্পত্তি চায় না, ও শুধু আপনার সম্মান চায়। আমরা পালাবো না আম্মু, আমরা এখানেই থাকবো এবং সবাইকে প্রমাণ করে দেব যে আরাফ কতখানি শক্তিশালী। রাহিলা বেগম রিয়ার চোখের দিকে তাকালেন। সেখানে কোনো ভয় নেই, আছে এক গভীর আত্মবিশ্বাস। তিনি রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আরাফ দূর থেকে এই দৃশ্য দেখে চোখের পানি মুছে হাসলো। সে বুঝতে পারল তার সিনিয়র বউ আসলেই তার সংসারের হাল শক্ত হাতে ধরেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। বস্তির পরিবেশ শান্ত। রাহিলা বেগমের হঠাৎ খুব মাথা ব্যথা শুরু হলো। তার ব্লাড প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে। আম্মু, আপনি শুয়ে থাকুন, আমি ফার্মেসি থেকে আপনার ওষুধ নিয়ে আসছি। রিয়া, বাইরে অনেক অন্ধকার, আপনি একা যাবেন না? আমি যাচ্ছি। আরে তুমি সারাদিন অনেক ধকল সহ্য করেছো, তুমি একটু বিশ্রাম নাও। বস্তির মোড়ে তো ফার্মেসি, আমি এক্ষুনি চলে আসবো। রিয়া দ্রুত একটা শাল গায়ে জড়িয়ে বাইরে বেরিয়ে গেল। আরাফ ঘরে বসে ল্যাপটপে জালালউদ্দিনের কোম্পানির কিছু গোপন ডেটা হ্যাক করার চেষ্টা করছিল। হঠাৎ আরাফের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো, কে বলছেন? কেমন আছিস আরাফ? তোর এই বস্তির বউয়ের ওষুধ কিনতে গিয়ে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, ভাবলাম তোকে খবরটা দিই। তানভীর, তুই রিয়াকে কোথায় লুকিয়েছিস? যদি ওর গায়ে একটা আচরও লাগে আমি তোকে জ্যান্ত জ্বালিয়ে দেব। রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে। শোন আরাফ, তোর বউ এখন আমার আর জালাল সাহেবের কবজায়। জালাল সাহেব কামাল খানের পুরনো হিসেব মেটাতে চান, আর আমি চাই তোর পতন। তোরা রিয়াকে ছেড়ে দে, তোদের যা দরকার আমি দেব। আমার দরকার তোর কোম্পানির সব শেয়ার আর তোর বাবার ধ্বংস। আজ রাত 12টার মধ্যে যদি তুই একা জালাল সাহেবের পুরনো গোডাউনে না আসিস, তবে কাল সকালে তোর বউয়ের লাশ বস্তির ড্রেনে পাবি। হঠাৎ ফোনে রিয়ার চিৎকার শোনা গেল। আরাফ, তুমি এখানে এসো না, ওরা তোমাকে মেরে ফেলবে। আরাফ। রিয়ার কথার মাঝখানে একটা প্রচন্ড চড়মারার শব্দ হলো। তারপরই একটা গুলির আওয়াজ। আরাফের কানের কাছে ফোনটা যেন পাথর হয়ে গেল। রিয়া, রিয়া। লাইনটা কেটে গেল। আরাফের চোখের সামনে পুরো পৃথিবীটা দুলতে শুরু করলো। রিয়া কি বেঁচে আছে? জালালউদ্দিন আর তানভীর কি সত্যিই রিয়াকে মেরে ফেললো? আরাফ কি তার ভালোবাসাকে বাঁচাতে পারবে, নাকি এই রাতেই ধ্বংস হয়ে যাবে সবকিছু? রহস্য আর বিপদের এক ভয়ঙ্কর জালে আটকে গেল আরাফ। রিয়া, চোখ খুলুন। রিয়া, আমার দিকে তাকান। আরাফ, তুমি কেন এলে? ওরা তোমাকে মেরে ফেলবে, এখান থেকে চলে যাও তুমি। আপনাকে এই অন্ধকারে একা ফেলে আমি কিভাবে থাকবো? আপনার গায়ে হাত দেওয়ার পর আমি এই পুরো পৃথিবী জ্বালিয়ে দেব।
অন্ধকার গোডাউনের স্যাঁতসেঁতে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রিয়া। তানভীরের একটা গুলি রিয়ার হাতের পাশ ঘেঁষে বেরিয়ে গেছে, কিন্তু প্রচন্ড রক্তপাত আর ভয়ে সে প্রায় অচেতন। আরাফ দৌড়ে গিয়ে রিয়ার মাথাটা নিজের কোলের উপর তুলে নিল। তার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কিরে বস্তির হিরো, বউয়ের জন্য মরতে চলে এলি? আমি তো ভেবেছিলাম তুই পুলিশ নিয়ে আসবি, কিন্তু তুই তো দেখছি সত্যিই বোকা প্রেমিক। তানভীর, ওকে বেশি কথা বলার সুযোগ দিস না। রুস্তম ছেলেটার হাত পা শক্ত করে বেঁধে ফেল। আজ কামাল খানের অহংকারী ছেলে আর তো না দামে নিজের কানে শুনবো। ওর বাবার জন্য আমি আমার অর্ধেক সম্পত্তি হারিয়েছিলাম, আজ ওর বাবাকে আমি তার ছেলে লাশ উপহার দেবো। জালাল সাহেব, আপনি বয়স্ক মানুষ, আমার বাবার সাথে আপনার পুরনো শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে আপনি আপনার নিজের মৃত্যু ডেকে এনেছেন। আপনি জানেন না আপনি কার লেজে পা দিয়েছেন। চুপ কর বেয়াদব, তোর মতো একটা সামান্য আইটি কোম্পানির মালিক আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। তুই তো তোর বাপের টাকা বড় হসনি, তুই তো বস্তিতে বড় হয় একটা রাস্তার কুকুর রুস্তম মার্শালাকে। রুস্তম নামের বিশাল দেহের এক গুন্ডা একটা লোহার রড নিয়ে আরাফের দিকে এগিয়ে এলো। আরাফ আলতো করে রিয়ার মাথাটা মেঝেতে রাখলো। তার চোখে এখন আর কোনো ভয় বা কান্না নেই, আছে এক আদিম হিংস্রতা। রুস্তম রড দিয়ে আঘাত করার আগেই আরাফ বিদ্যুৎ গতিতে নিচু হয়ে রুস্তমের পায়ে সজোরে লাথি মারলো। রুস্তম বিশাল শব্দ করে মেঝেতে লুটিয়ে পড়লো। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? সবাই মিলে ধর ওকে। গোডাউনের অন্ধকার কোণ থেকে আরো 5-6 জন গুন্ডা আরাফকে ঘিরে ফেললো। আরাফ জানে সে একা এতজনের সাথে বেশিক্ষণ পারবে না, কিন্তু রিয়ার জন্য সে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। আরাফ দুজনের হাত মুচড়ে ভেঙে দিল, কিন্তু পেছন থেকে একজন আরাফের পিঠে রড দিয়ে সজোরে আঘাত করলো। আরাফ যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়লো, তার মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। আরাফ, তানভীর, ওকে ছেড়ে দে, তোদের যা টাকা লাগে আমি দিব। আমার স্বামীকে তোরা মারিস না। খুব তো ভালোবাসা দেখছি। তানভীর, বন্দুকটা আমাকে দে, আমি নিজের হাতে ওর মাথার খুলি উড়াবো। জালালউদ্দিন পিস্তল তাক করলো আরাফের দিকে। আরাফ চোখ বন্ধ করে একবার তার মায়ের মুখটা মনে করার চেষ্টা করলো। হঠাৎ গোডাউনের বিশাল লোহার দরজা প্রচন্ড শব্দে ভেঙে পড়লো। এক ঝলক তীব্র আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেল। জামাল, আমার ছেলের দিকে তাক করা বন্দুকটা নামিয়ে নে, নইলে তোর পুরো বংশ আমি আজ এই গোডাউনে কবর দেব। কামাল খান তার নিজস্ব বডিগার্ড কাদের এবং পুলিশের বিশাল এক বাহিনী নিয়ে গোডাউনে প্রবেশ করলেন। সাথে আছেন পুলিশ কমিশনার স্বয়ং। পুলিশ চারিদিক থেকে জালালউদ্দিন আর তানভীরের গুন্ডাদের ঘিরে ফেললো। কামাল, তুই এখানে কিভাবে এলি? তুই ভেবেছিস আমার ছেলের উপর আমি নজর রাখি না? আমার রক্ত এই বস্তিতে থাকলেও সে কার সাথে লড়ছে তার সব খবর আমার কাছে থাকে। কমিশনার সাহেব, জালাল আর ওর সব কুত্তাকে অ্যারেস্ট করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার জালালউদ্দিন। ইন্সপেক্টর জামাল তানভীরকে হাতকড়া পরাও। ইন্সপেক্টর জামাল তানভীরকে হাতকড়া পরাও। ইন্সপেক্টর জালাল দৌড়ে গিয়ে তানভীরের হাতে হাতকড়া পরিয়ে দিল। তানভীর ভয়ে থরথর করে কাঁপছে। আরাফ কোনো দিকে ভ্রুক্ষেপ না করে রিয়ার কাছে ছুটে গেল। সে নিজের শার্ট ছিঁড়ে রিয়ার ক্ষত স্থানটা শক্ত করে বেঁধে দিল রক্ত বন্ধ করার জন্য। রিয়া, আপনি চোখ খোলা রাখুন, আমি আপনাকে কিছু হতে দেব না। তুমি বেঁচে আছো আরাফ, আমার আর কিছুই চাই না। আরাফ ছেলে, তুই ঠিক আছিস তো? তোর অনেক রক্ত পড়েছে। কাদের, তাড়াতাড়ি গাড়ি বের কর, ওদের হাসপাতালে নিতে হবে। মিস্টার খান, আমি আপনার কাছে কোনো সাহায্য চাইনি। আমি একাই আমার বউকে বাঁচাতে পারতাম। আপনার এই করুণার জন্য আমি আমার মায়ের সম্মান বিক্রি করব না। তুই আমার রক্ত আরাফ, তোর এই জেদ ঠিক আমার মতো। আমি তোর মায়ের সম্মান কিনতেও আসিনি, কিন্তু একজন বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আরাফ রিয়াকে পাঁজা কোলা করে তুলে নিল এবং সোজা বাইরে এসে রাকিবের গাড়িতে উঠে বসলো। রাকিব আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। গাড়ি দ্রুত সিটি হাসপাতালের দিকে ছুটে চলল। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে থমথমে পরিবেশ। ডাক্তার আনিস রিয়াকে নিয়ে ভেতরে গেছেন। আরাফের পিঠেও ব্যান্ডেজ করা হয়েছে, কিন্তু সে কিছুতেই বেডে শুয়ে থাকতে রাজি নয়। সে দরজার বাইরে অস্থিরভাবে পায়চারি করছে।
এমন সময় রাহিলা বেগম, আতিয়া কুলসুমার, হাসিম মাতব্বর হাসপাতালে ছুটে এলেন। আরাফ, বাবা আমার, কি হয়েছে তোর? আর আমার বৌমা কোথায়? আম্মু, রিয়া ভেতরে, ওর অনেক রক্ত ঝরছে। আমার জন্যই আজ ওর এই অবস্থা আম্মু। আমি ওকে রক্ষা করতে পারিনি। চুপ কর পাগল ছেলে, তুই তোর সর্বোচ্চ চেষ্টা করেছিস। আল্লাহ নিশ্চয়ই আমার বৌমাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। ও অনেক ভাগ্যবতী যে তোর মতো একটা স্বামী পেয়েছে। রাহিলা বেগম অঝরে কাঁদতে লাগলেন। আতিয়াও ফুপিয়ে কাঁদছে। একটু পর ডাক্তার আনিস বাইরে বেরিয়ে এলেন, তার মুখে স্বস্তির হাসি। চিন্তার কোনো কারণ নেই, গুলিটা শুধু চামড়া ছুঁয়ে গেছে। আমরা রক্তপাত বন্ধ করেছি এবং সেলাই করে দিয়েছি। পেশেন্ট এখন বিপদমুক্ত। আপনারা চাইলে তাকে আজ রাতেই বাসায় নিয়ে যেতে পারেন, তবে তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। কথাটা শুনে আরাফ যেন নতুন জীবন ফিরে পেল। সে দ্রুত কেবিনে ঢুকলো। রিয়া বেডে শুয়ে আছে, তার মুখটা ফ্যাকাশে। আরাফ ধীর পায়ে এগিয়ে গিয়ে রিয়ার পাশে বসলো। রিয়া, আপনি আমাকে আজ মৃত্যুর ভয় দেখিয়ে দিয়েছিলেন। আপনি ছাড়া এই আরাব যে কতটা নিঃস্ব তা আজ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাইনি আরাফ, আমি তো তোমার কাছেই আছি। আরাফ রিয়ার কপালে দীর্ঘক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো। রিয়া আরাফের একটা হাত নিজের বুকের উপর চেপে ধরলো। আরাফ রিয়ার কপালে দীর্ঘক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো। রিয়া আরাফের একটা হাত নিজের বুকের উপর চেপে ধরলো। তাদের এই গভীর নীরবতার মাঝেই ভালোবাসার সব অব্যক্ত কথা আদান প্রদান হয়ে গেল। রাহিলা বেগম দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে চোখের পানি মুছলেন। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি সত্যি সত্যিই তার ছেলের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। রাত গভীর, বস্তির সেই ছোট্ট টিনের ঘর। রিয়াকে সাবধানে খাটে শুইয়ে দিয়েছে আরাফ। রাহিলা বেগম নিজ হাতে রিয়ার জন্য গরম স্যুপ বানিয়ে খাইয়ে দিয়েছেন। এখন ঘরে শুধু আরাফ আর রিয়া, বাইরে ছিচি পোকার শব্দ। আরাফ, তুমি মেঝেতে কেন শুয়ে যাচ্ছ? তোমার পিঠে অনেক ব্যথা, তুমি আমার পাশে এসে শও। আপনার হাতে ব্যথা রিয়া? আমি পাশে শুলে যদি ভুল করে আপনার হাতে চাপ লেগে যায়? কিছু হবে না রে, তুমি আমার পাশে না থাকলে আমার ভয় লাগে, প্লিজ এসো। রিয়ার এমন আকুল আহ্বানে আরাফ আর না করতে পারল না। সে সন্তর্পণে রিয়ার পাশে শুয়ে পড়ল। রিয়া নিজের সুস্থ হাতটা দিয়ে আরাফের বুকে মাথা রাখলো। আরাফ এক হাত দিয়ে রিয়াকে নিজের সাথে জড়িয়ে নিল। জানো আরাফ, তানভীর যখন আমাকে তালাক দিয়ে তোমার ঘাড়ে চাপিয়ে দিল, তখন আমি ভেবেছিলাম আমার জীবনটা শেষ। আমি তোমাকে ঘেন্না করতাম, কিন্তু আজ মনে হচ্ছে তানভীর আমার জীবনে সবচেয়ে বড় উপকারটা করেছে। ও আমাকে তোমার মতো একটা অমূল্য রতন উপহার দিয়েছে। আপনি রত্ন চিনতে ভুল করেছেন রিয়া। আমি কোনো সাধারণ মানুষ নই। আমার পরিচয়, আমার অতীত সবকিছু একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। আমি হয়তো আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু দিতে পারবো না। সম্মান টাকা দিয়ে মাপা যায় না আরাফ। আজ যখন জালাল উদ্দিনের সামনে তুমি আমার জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখলে, তখন আমি বুঝেছি একজন স্বামীর আসল রূপ কেমন হয়। আমি তোমার এই বস্তিতে সারা জীবন কাটিয়ে দিতে রাজি আছি। রিয়ার কথাই আরাফের চোখে পানি চলে এলো। সে রিয়ার ভেজা চুলগুলো কানের পিছনে গুজে দিল। রিয়ার চোখের দিকে তাকিয়ে আরাফ নিজেকে আর সামলাতে পারল না। সে রিয়ার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রিয়া কোনো বাধা দিল না, বরং নিজেকে সম্পূর্ণভাবে আরাফের কাছে সমর্পণ করলো। তাদের এই অসম বয়সের সম্পর্ক আজ সমস্ত দূরত্ব, মান অভিমান আর সমাজের নিয়ম ভেঙে এক পবিত্র ভালোবাসায় পরিণত হলো। বস্তির এই ছোট ঘরটি আজ পৃথিবীর সবচেয়ে সুখী প্রাসাদে পরিণত হলো। পরদিন সকাল, রোদের আলোয় বস্তি আলোকিত। রিয়া বারান্দায় একটা চেয়ারে বসে আছে। আরাফ তাকে নিজের হাতে আপেল কেটে খাওয়াচ্ছে। এমন সময় বস্তির সরু রাস্তা দিয়ে তিনজন মানুষ ধীর পায়ে এগিয়ে এলো। তারা হলো রিয়ার বাবা সফিক সাহেব, মা সালমা বেগম এবং ভাই আশিক। তাদের চেহারায় অহংকারের লেশমাত্র নেই, বরং এক চরম হতাশা আর ক্লান্তি। রিয়া, মা আমার, তুই কেমন আছিস? রিয়ার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। আরাফ আপেলের প্লেটটা টেবিলে রেখে সোজা হয়ে দাঁড়ালো। আপনারা এখানে কেন এসেছেন? আপনাদের মেয়ে তো সেই হোটেলে মরে গেছে, যেদিন আপনারা তাকে একটা অচেনা ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে রাস্তায় ছুঁড়ে মেরেছিলেন। আমাদের ক্ষমা করে দে মা, আমরা ওই বেঈমান তানভীরের কথায় অন্ধ হয়ে গিয়েছিলাম। ও আমাদের সাথেও প্রতারণা করেছে।
ও আমাদের কোম্পানির সব শেয়ার জালিয়াতি করে নিজের নামে নিয়ে আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা এখন নিঃস্ব রিয়া। রিয়া, আমরা কাল রাতে সব খবর পেয়েছি। আমরা জানতে পেরেছি যে তোর স্বামী আরাফ আসলে দেশের সবচেয়ে বড় ধন কুবেরের কামাল খানের ছেলে। তোরা চাইলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারিস। আশিকের কথা শুনে রিয়া রাগে কাঁপতে শুরু করলো। সে বসা থেকে উঠে দাঁড়ালো। ছি ভাইয়া, তোদের মুখে এই কথা বলতে একটুও বাদলো না? যেদিন তোদের মনে হয়েছিল আমি কলঙ্কিনী, সেদিন তোরা আমার চোখের পানি দেখিসনি। তোদের বংশের সম্মান বড় হয়ে দাঁড়িয়েছিল। আর আজ যখন তোরা জানতে পেরেছিস আমার স্বামী কামাল খানের ছেলে, তখন তোরা টাকার লোভে এসেছিস, ভিখারির মতো ছুটে এসেছিস। রিয়া, আমরা তোর পরিবার, রক্তের সম্পর্ক কি এত সহজে অস্বীকার করা যায়? রক্তের সম্পর্ক তো আপনারা অস্বীকার করেছিলেন বাবা। সেদিন এই আরাফ নিজের সম্মান বাজি রেখে আমাকে আশ্রয় দিয়েছিল। আমার শাশুড়ি মা, যিনি আমাকে চিনতেনও না, তিনি আমাকে নিজের মেয়ের মতো বুকে টেনে নিয়েছে। আপনার পরিবার এখন এরা। আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন, দয়া করে সেই রাস্তা দিয়েই ফিরে যান। তুই এত অহংকার করিস না রিয়া। আরাফ কামাল খানের ছেলে হতে পারে, কিন্তু ও তোকে ভালোবাসে না। ও শুধু তোকে দয়া করে নিজের কাছে রেখেছে। মুখ সামলে কথা বলুন আশিক সাহেব। রিয়া শুধু আমার স্ত্রী নয়, সে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আর আপনাদের যদি টাকার এতই দরকার হয়, তবে আমার অফিসে গিয়ে আমার ম্যানেজার রাকিবের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ভিক্ষে দেব, কিন্তু আমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনাদের এই নোংরা নাটক আমি আর এক মুহূর্ত সহ্য করব না। আরাফের ধমকে শফিক সাহেব আর আশিক মাথা নিচু করে রইল। তারা বুঝতে পারল রিয়াকে তারা চিরতরে হারিয়েছে। তারা অপমানিত হয়ে বস্তি ছেড়ে চলে গেল। রিয়া আরাফের বুকে মাথা লুকিয়ে অঝরে কাঁদতে লাগলো। আরাফ পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। আরাফ তার ল্যাপটপ নিয়ে কিছু জরুরি কাজ সারতে রাকিবের সাথে দেখা করতে বাইরে গেল। রিয়া ঘরে বসে আরাফের আলমারিটা গুছিয়ে রাখছিল। আরাফের একটা পুরনো জ্যাকেটের পকেট থেকে হঠাৎ একটি নীল রঙের খাম নিচে পড়ে গেল। খামটা দেখতে বেশ পুরনো এবং এর উপর কোনো খাম লেখা নেই। রিয়া কৌতূহলী হয়ে খামটা খুলল। ভেতরে কয়েকটা পুরনো কাগজ আর একটা চিঠি। চিঠিটা রিয়ার কোম্পানির লিগ্যাল প্যাডে লেখা এবং নিচে রিয়ার কোম্পানির সাবেক ম্যানেজার নিয়াজের স্বাক্ষর। রিয়া চিঠিটা পড়তে শুরু করলো। স্যার, আপনার নির্দেশ মতো সব কাজ সম্পন্ন হয়েছে। তানভীর ঠিক আপনার পাতা ফাঁদে পা দিয়েছে। ও বিশ্বাস করেছে যে আপনার সাথে হাত মেলালে ও রিয়ার পুরো কোম্পানি দখল করতে পারবে। আগামী শুক্রবার তানভীর রিয়া ম্যাডামকে নিয়ে সেই হোটেলে যাবে। আপনি ঠিক সময়ে হোটেলের ওই রুমে পৌঁছে যাবেন। মনে রাখবেন, রিয়া ম্যাডাম যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তানভীরকে এই বুদ্ধিটা আপনিই দিয়েছেন। আপনার মিশন বসের বউ এই প্রথম ধাপ সফল হতে চলেছে। চিঠিটা পড়ার সাথে সাথে রিয়ার হাত থেকে কাগজগুলো মাটিতে পড়ে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপছে, মাথাটা চক্কর দিয়ে উঠল। এই চিঠির মানে কি? আরাফ কি আগে থেকেই সব জানতো? আরাফিকে নিয়াজ আর তানভীরকে ব্যবহার করে এই পুরো হোটেলের নাটকটা সাজিয়েছিল। কিন্তু কেন? ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় এসে দাঁড়ালো সোনিয়া, তানভীরের সেই অহংকারী পার্টনার। তার চোখে মুখে এক শয়তানির হাসি। কি রিয়া, নিজের স্বপ্নের রাজপুত্রের আসল রূপ দেখে খুব অবাক হচ্ছিস তাই না? তুই ভেবেছিলি তানভীর তোর সাথে বেইমানি করেছে। আসলে তানভীর তো একটা পুতুল মাত্র। আসল মাস্টার মাইন্ড তো তোর ওই সাধু স্বামী আরাফ। ও তোর কোম্পানি দখল করার জন্য আর আনবীরকে ধ্বংস করার জন্য তোকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে মাত্র। মিথ্যে কথা। সোনিয়া, তুই এখান থেকে বেরিয়ে যা। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস না হলে তোর স্বামীকে সরাসরি জিজ্ঞেস করে দেখিস। ও কামাল খানের রক্তের সুযোগ্য উত্তরাধিকারী। ওরা শুধু খেলতে জানে, ভালোবাসতে নয়। সোনিয়া হাসতে হাসতে বেরিয়ে গেল। রিয়া ফ্লোরে বসে চিঠিটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার এত দিনের গড়ে ওঠা বিশ্বাস, ভালোবাসা, সম্মান সবকিছু যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আরাফ যদি সত্যি এই চক্রান্তের মূল হোতা হয়, তবে রিয়া এখন কোথায় যাবে? এই বিয়ের আসল উদ্দেশ্য কি ছিল? আরাফের এই ভয়ঙ্কর রহস্যের জাল রিয়াকে কোন নতুন নরকের দিকে ঠেলে দিচ্ছে?
রিয়া ফ্লোরে বসে চিঠিটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। সোনিয়ার বলা প্রতিটি কথা তার কানের কাছে বিষাক্ত তীরের মতো বিঁধছে। আরাফ কি সত্যিই এত বড় চক্রান্তকারী? এতদিনের জমানো বিশ্বাস আর ভালোবাসা কি পুরোটাই একটা নিখুঁত অভিনয়? এমন সময় দরজার ওপাশ থেকে আরাফের গলার আওয়াজ শোনা গেল। আরাফ ঘরে ঢুকে দেখলো রিয়া মেঝেতে বসে কাঁদছে, আর তার হাতে সেই নীল রঙের খাম। রিয়া, আপনি নিচে বসে আছেন কেন আর কাঁদছেন কেন? আপনার হাতে ওটা কি? এই খামটা তোর জ্যাকেটের পকেট থেকে পড়েছে আরাফ। এটা নিয়াজের লেখা চিঠি। এইখানে পরিষ্কার লেখা আছে যে আমাকে ফাঁসানোর মূল মাস্টারমাইন্ড তুমি। সোনিয়া একটু আগে এসে আমাকে সব বলে গেছে। তুমি আমাকে জবাব দাও আরাফ, তুমি কি সত্যিই আমার সাথে এই জঘন্য খেলাটা খেলেছো? আরাফ চিঠিটার দিকে একবার তাকালো। তার চোখে মুখে কোনো অপরাধ বোধ বা ভয় দেখা গেল না, বরং সে খুব শান্তভাবে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। আপনি সোনিয়ার কথাই বিশ্বাস করলেন রিয়া? ওই মেয়েটা যে একটা আস্ত সাপ, তা তো আপনি ভালো করেই জানেন। আমি সোনিয়ার কথায় বিশ্বাস করিনি আরাফ, কিন্তু এই চিঠিটা তো তোমার পকেটেই ছিল। তুমি যদি নির্দোষ হও, তবে নিয়াজের লেখা এই চিঠি তোমার কাছে কি করছে? আমাকে সত্যিটা বলো আরাফ, নইলে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি কোথাও যাবেন না রিয়া। এই চিঠিটা নিয়াজের লেখা, সেটা সত্যি, কিন্তু এটা আমাকে উদ্দেশ্য করে লেখা নয়। এটা জালাল উদ্দিনকে উদ্দেশ্য করে লেখা। নিয়াজ আর তানভীর মিলে যখন জালাল উদ্দিনের সাথে হাত মেলাচ্ছিল, তখন তারা আপনার কোম্পানি পুরোপুরি দখল করার জন্য এই প্ল্যানটা করেছিল। আমি গতকাল রাতে জালাল উদ্দিনের গোডাউনে যাওয়ার আগে ওদের সার্ভার হ্যাক করে এই চিঠির অরিজিনাল স্ক্যান কপি বের করি। এটা আমি কোর্টে প্রমাণ হিসেবে জমা দেওয়ার জন্য প্রিন্ট করে পকেটে রেখেছিলাম। তাহলে সোনিয়া কেন বলল যে তুমি মাস্টার মাইন্ড? কারণ ওরা এখন পুরোপুরি দেয়ালে পিঠ থেকে যাওয়া শেয়ালের মতো আচরণ করছে। তানভীর আর জালাল উদ্দিন জেলে। সোনিয়া বুঝতে পেরেছে যে ওদের বাঁচার আর কোনো রাস্তা নেই, তাই ও শেষ চেষ্টা হিসেবে আমাদের দুজনের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে এসেছিল। আপনি কি সত্যি ভেবেছিলেন যে আরাফ আপনার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে? সে আপনাকে ধ্বংস করার প্ল্যান করবে? রিয়া চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরলো। তার বুক ফেটে কান্না আসছে। নিজের বোকামির জন্য তার নিজের উপরই খুব রাগ হচ্ছে। আমাকে ক্ষমা করে দাও আরাফ, আমি খুব বোকা। পরিস্থিতির চাপে পড়ে আমি কিছুক্ষণের জন্য হলেও তোমার উপর সন্দেহ করেছিলাম। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আপনি কোনো কষ্ট দেননি রিয়া। আপনার জায়গায় অন্য কেউ হলেও এটাই ভাবতো। সোনিয়া খুব চালাকি করে চালটা চেলেছিল, কিন্তু ও জানে না যে আরাফ আর রিয়ার সম্পর্কের ভিত্তি এত ঠুনকো নয়। এবার আপনি চোখের পানি মুছুন, আমাদের আজ অনেক কাজ বাকি। তানভীরের চ্যাপ্টার আজ চিরতরে ক্লোজ করতে হবে। পরের দিন সকালবেলা সেন্ট্রাল জেলের ভিজিটর্স রুমে বসে আছে তানভীর, নিয়াজ এবং জালাল উদ্দিন। তাদের পরনে কয়েদির পোশাক, চোখে মুখে সেই পুরনো অহংকার আর নেই, আছে কেবল চরম হতাশা আর ভয়। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আরাফ এবং রিয়া। তাদের পিছনে ব্যারিস্টার আসিফ। রিয়া, তুই আমাকে দেখতে এসেছিস? আমাকে এখান থেকে বের কর রিয়া। আমি এই জেলের নোংরা খাবার খেতে পারছি না, ওরা আমাকে মারধর করছে। তোমার এই রূপটা দেখে আমার খুব করুণা হচ্ছে তানভীর। তুমি তো অনেক বড় বস ছিলে, আমাকে বস্তিতে পাঠিয়ে তুমি তো রাজপ্রাসাদে থাকতে চেয়েছিলে। আজ তোমার এই অবস্থা কেন? আমি ভুল করেছি রিয়া। নিয়াজ আর সোনিয়া আমাকে বুদ্ধি দিয়েছিল, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আরফকে বল আমাকে মাফ করে দিতে। ও তো কামাল খানের ছেলে, ও চাইলে আমাকে এক নিমেষে জামিন পাইয়ে দিতে পারে। আমার বাবার নাম আপনার মুখে একদম মানায় না তানভীর সাহেব। আপনি শুধু রিয়াকে অপমান করেননি, আপনি আমার মায়ের সম্মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমি আপনাকে জ্যান্ত কবর দেওয়ার কথা দিয়েছিলাম, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আপনাকে জেলের এই অন্ধ প্রকোষ্ঠে পাঠালাম। আরাফ ভাই, আমাকে মাফ করে দিন। আমি তো শুধু একজন কর্মচারী। তানভীর স্যার যা বলেছেন আমি তাই করেছি। আপনি শুধু কর্মচারী নন নিয়াজ, আপনি একজন বিশ্বাসঘাতক। আপনি রিয়ার ব্ল্যাঙ্ক চেক চুরি করে জাল সিগনেচার বসিয়েছিলেন। আপনাদের তিনজনের বিরুদ্ধেই জালিয়াতি
হত্যা চেষ্টা এবং মানহানির মামলা করা হয়েছে। অন্তত 20 বছর আপনাদের এই জেলের ভেতরেই পচতে হবে। আরাফ, তুই বড় বাড়াবাড়ি করছিস। আমি জালালউদ্দিন, আমার ক্ষমতার জোর তুই জানিস না। আমি জেল থেকে বেরিয়ে তোকে আর তোর বাবাকে রাস্তায় নামে ছাড়বো। আপনার আর কোনো ক্ষমতা অবশিষ্ট নেই জালাল সাহেব। আজ সকালে আপনার কোম্পানির সব শেয়ার মার্কেট থেকে জিরো হয়ে গেছে। আপনার ইনভেস্টররা সব টাকা তুলে নিয়েছে। আপনি এখন জেলের একজন সাধারণ কয়েদি মাত্র। আসিফ ভাই, ওনাদের সাইন করার পেপারগুলো দিন। ব্যারিস্টার আসিফ তার ব্রিফকেস থেকে কিছু লিগ্যাল পেপার বের করে তানভীরের সামনে রাখলেন। তানভীর, তুমি রিয়া ম্যাডামের কোম্পানির যে শেয়ারগুলো জালিয়াতি করে নিজের নামে করে নিয়েছিলে, সেগুলো রিয়া ম্যাডামকে ফিরিয়ে দেওয়ার এই দলিলে এখনই সাইন করো, নইলে তোমার শাস্তির মেয়াদ আরো 10 বছর বেড়ে যাবে। হ্যাঁ। তানভীর কাঁপা কাঁপা হাতে দলিলে সাইন করে দিল। রিয়া কাগজগুলো নিজের হাতে নিল। তার মনে হলো একটা বিশাল পাহাড় তার বুক থেকে নেমে গেল। সে তার হারানো সম্মান আর কোম্পানি দুটোই ফিরে পেয়েছে। আজ থেকে তুমি আমার কাছে একটা মৃত মানুষ তানভীর। এই জেলে পচে মরা ছাড়া তোমার আর কোনো ভবিষ্যৎ নেই। চলো আরাফ, এই বিষাক্ত বাতাস থেকে আমার দম বন্ধ হয়ে আসছে। আরাফ আর রিয়া জেলখানা থেকে হাসি মুখে বেরিয়ে এলো। বাইরে রাকিব গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তারা সোজা বস্তির দিকে রওনা দিল। বস্তিতে পৌঁছে তারা দেখলো তাদের ঘরের সামনে একটা বিশাল কালো গাড়ি দাঁড়িয়ে আছে। কামাল খান উঠোনে দাঁড়িয়ে রাহেলা বেগমের সাথে কথা বলছেন। রাহেলা বেগম মুখ ঘুরিয়ে আছেন। রাহেলা, আমাকে আর কতকাল শাস্তি দেবে তুমি? আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওই টাকার পাহাড় আমাকে শান্তি দিতে পারেনি। আমি আজ আমার সব সম্পত্তি একটা চ্যারিটি ট্রাস্টের নামে লিখে দিয়ে এসেছি। আমি শুধু তোমার আর আমার সন্তানদের কাছে ফিরে আসতে চাই। আপনার ফিরে আসার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে কামাল সাহেব। যেদিন আপনি আমাকে আর আমার 2 ছোট বাচ্চাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন, সেদিন আপনি আমাদের জন্য মরে গেছেন। আজ আপনি নিঃস্ব হয়ে ফিরে এসেছেন বলে আমি আপনাকে মেনে নেব? আম্মু ঠিকই বলেছে মিস্টার খান। আপনি আপনার অতীত মুছতে পারবেন না। আরাফ আর রিয়াকে দেখে কামাল খান ছুটে এলেন। তিনি আরাফের হাত দুটো শক্ত করে ধরলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আরাফ, বাবা আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি একজন ব্যর্থ বাবা। আমি তোর শৈশব চুরি করেছি, কিন্তু আজ আমি সত্যি বলছি, আমি আর সে অহংকারী কামাল খান নেই। আমি তোদের ছাড়া আর এক মুহূর্ত বাঁচতে চাই না। আপনি কাঁদছেন কেন? আপনার চোখের পানি আমার সহ্য হয় না। আমি আপনাকে ঘৃণা করতে চাই, কিন্তু আমার শরীরের রক্ত আমাকে সেটা করতে দেয় না। আম্মু, আপনি তো সব সময় বলেন ক্ষমা করা অনেক মহৎ গুণ। উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। মানুষ মাত্রই তো ভুল হয়। আপনি কি পারেন না পুরনো সব কথা ভুলে ওনাকে একটা শেষ সুযোগ দিতে? তুই বলছিস রিয়া, যে মানুষটা আমাদের এত কষ্ট দিয়েছে, তুই তাকে মাফ করে দিতে বলছিস? হ্যাঁ আম্মু, বলছি। কারণ আমি জানি পরিবার ছাড়া বেঁচে থাকাটা কতটা কষ্টের। আমার পরিবার আমাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু আপনি আমাকে বুকে টেনে নিয়েছেন। আমি চাই না এই বয়সে এসে উনি পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হন। আরাফও মনে মনে তার বাবাকে চায়, শুধু আপনার জেদের কারণে ও কিছু বলতে পারে না। রিয়ার কথা শুনে রাহেলা বেগম অনেকক্ষণ চুপ করে রইলেন। তিনি কামাল খানের দিকে তাকালেন। সেই দুর্দণ্ড প্রতাপশালী মানুষটা আজ একজন সাধারণ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাহেলা বেগমের দীর্ঘদিনের জমানো বরফ গলতে শুরু করলো। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু আমি আমার এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনাকে যদি আমাদের সাথে থাকতে হয়, তবে এই বস্তির জীবনেই অভ্যস্ত হতে হবে। আমি থাকবো রাহেলা। আমি মাটি কেটে খাবো, তবু তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। আপনাকে মাটি কাটতে হবে না বাবা। আমরা এই বস্তিতে আর থাকবো না। আম্মু, তুমি তোমার জেদ ধরে রেখেছিলে বলে আমি এত বছর কিছু বলিনি, কিন্তু আজ আমি আমার নিজের উপার্জনের টাকায় একটা নতুন বাড়ি কিনেছি। আজ বিকেলে আমরা সবাই আমাদের নতুন বাড়িতে উঠবো। সত্যি বলছিস ভাইয়া? আমরা নতুন বাড়িতে যাব? সেখানে কি আমার জন্য আলাদা রুম থাকবে? হ্যাঁ রে পাগলি, তোর জন্য সবচেয়ে বড় রুমটা রেখেছি। রাকিব, সব জিনিসপত্র প্যাক করার ব্যবস্থা কর।
বিকেলের দিকে আরব সবাইকে নিয়ে শহরের এক অভিজাত এলাকায় পৌঁছলো। সেখানে একটি চমৎকার সাজানো ডুপ্লেক্স বাড়ি, বাড়ির সামনে সুন্দর বাগান। বাড়িটা দেখে রাহিলা বেগম আর আতিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। কামাল খানও ছেলের এই সাফল্য দেখে গর্বে বুক ফুলিয়ে হাসলেন। রিয়া ভাবি, আরাব ভাই গত 5 বছর ধরে তিল তিল করে নিজের কোম্পানি দাঁড় করেছেন। এই বাড়িটা উনি নিজের স্বপ্নের মতো করে বানিয়েছেন। শুধু আন্টির জেদের কারণে উনি এখানে আসতে পারছিলেন না। আমি জানি রাকিব, আমার স্বামী কোনো রাজপুত্রের চেয়ে কম নয়। ও নিজের যোগ্যতায় রাজত্ব তৈরি করতে জানে। সন্ধ্যায় নতুন বাড়িতে এক উৎসবের আমেজ। ড্রয়িং রুমে সবাই বসে চা খাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আরাফ গিয়ে দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে আছে রিয়ার বাবা শফিক সাহেব, মা সালমা বেগম এবং ভাই আসিফ। তাদের মুখ কাছুমাছু। আরাব বাবা, আমরা কি একটু ভেতরে আসতে পারি? আসুন, ভেতরে আসুন। তারা তিনজন ড্রয়িং রুমে প্রবেশ করলো। রিয়া তাদের দিকে বসা থেকে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে বিরক্তি। আপনারা আবার এখানে কেন এসেছেন? আমি না আপনাদের বলেছিলাম আমার জীবনে আপনাদের আর কোনো প্রয়োজন নেই? রিয়া, আমরা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। তানভীর আমাদের সব সম্পত্তি ধ্বংস করে দিয়েছিল, কিন্তু আজ সকালে ব্যাংক থেকে আমাদের জানানো হয়েছে যে আরফ ওর নিজস্ব ফান্ড থেকে আমাদের কোম্পানি সব ঋণ শোধ করে দিয়েছে এবং আমাদের কোম্পানি আবার চালু করার ব্যবস্থা করে দিয়েছে। আমরা এই উপকার কোনোদিন ভুলবো না। আরফ, তুমি এসব করেছো? তুমি আমাকে একবারও জানাওনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি রিয়া। আমি চাইনি আমার স্ত্রীর পরিবার পথে বসে যাক। মারিয়া, আমাদের ক্ষমা করে দে। আমরা বুঝতে পারিনি তুই কতটা ভাগ্যবতী যে আরাপের মতো একটা ছেলেকে স্বামী হিসাবে পেয়েছিস। তুই আমাদের সাথে আমাদের বাড়িতে ফিরে চল না। আপনাদের বাড়িতে? যে বাড়ি থেকে আপনারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আমি আর কোনো দিন সেই বাড়িতে পা রাখবো না। আপনারা আজ আরাফের টাকায় আপনাদের সম্মান ফিরে পেয়েছেন। ভাইয়া, তুমি সেদিন আমাকে অনেক অপমান করেছিলে। আজ আমার স্বামী তোমাদের কোম্পানির তানভীরের হাত থেকে বাঁচিয়েছে। আমি তোমাদের সব ঋণ শোধ করে দিলাম, কিন্তু আমার আসল পরিবার এখন শুধু আরাফ আর এই বাড়ির মানুষগুলো। দয়া করে আমাকে আর কোনো দিন আপনাদের ওই স্বার্থপর পৃথিবীতে ডাকবেন না। রিয়া, তুই এত কঠোর হোস না মা, আমরা তোর বাবা মা। আপনারা আমার বাবা মা ছিলেন, কিন্তু অভিভাবক হতে পারেননি। আমার অভিভাবক এখন আমার স্বামী আরাফ আর আমার আম্মু রাহেলা বেগম। আপনারা এখন যেতে পারেন। রিয়ার এমন স্পষ্ট কথায় শফিক সাহেব আর আশিক মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা বুঝতে পারল রিয়াকে তারা চিরতরে হারিয়ে ফেলেছে। রিয়া দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলো। রাহেলা বেগম এসে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই খুব সাহসী মেয়ে রিয়া, আমি তোর জন্য অনেক গর্বিত। আজ থেকে তুই শুধু আমার বউ মানুষ, তুই আমার নিজের মেয়ে। রাত 12টা, চারিদিক নিস্তব্ধ। নতুন বাড়ির বিশাল ব্যালকনিতে রিয়া দাঁড়িয়ে আছে। ফুরফুরে বাতাসে তার চুলগুলো উঠছে। আকাশের দিকে তাকিয়ে সে ভাবছে মানুষের জীবন কতটা অদ্ভুত। কয়েক মাস আগে সে ছিল তানভীরের প্রতারণার শিকার, এক নিঃস্ব নারী। আর আজ সে এক বিশাল সাম্রাজ্যের রানী, যার পাশে আছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য এক জীবন সঙ্গী। পেছন থেকে আরাফ এসে রিয়ার কোমর জড়িয়ে ধরলো। রিয়া আলতো করে আরাফের বুকে মাথা রাখলো। কি ভাবছেন এতক্ষণ ধরে? আপনার কি এখনো তানভীরের কথা মনে পড়ছে? পাগল, ওই লোকটার কথা ভেবে আমি আমার এই সুন্দর সময় নষ্ট করব কেন? আমি তো ভাবছি তোমার কথা। তুমি এত ছোট বয়সে এত ম্যাচিউরড হলে কিভাবে? তুমি তো পুরো ম্যাজিক জানো। আমি কোনো ম্যাজিক জানি না রিয়া, আমি শুধু পরিস্থিতি থেকে শিখেছি। আমি যখন বস্তিতে থাকতাম তখন থেকে আমি স্বপ্ন দেখতাম এমন একটা জীবনের, আর সেই জীবনে একটা সুন্দর পরীর অভাব ছিল। আল্লাহ আমার সেই অভাবটা আপনাকে দিয়ে পূরণ করে দিয়েছেন। জানো আরাফ, প্রথম দিন আমাদের বিয়ে হলে আমি ভেবেছিলাম এই অসম বয়সের পার্থক্য কোনোদিন টিকবে না। সমাজের মানুষ কি বলবে? আমি সিনিয়র আর তুমি আমার চেয়ে জুনিয়র। আমার খুব ভয় করতো। ভালোবাসা কোনো বয়স মানে না রিয়া, সম্মান আর বিশ্বাসটাই আসল। আপনি বয়সে আমার চেয়ে বড় হতে পারেন, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আমরা দুজন সমান। আপনি আমার সিনিয়র বউ আর আমি আপনার সেই বাধ্য জুনিয়র স্বামী, যে সারা জীবন আপনার সব আদেশ মাথা পেতে নেবে। তাই বুঝি?
তাহলে আমার প্রথম আদেশ হলো, তুমি আমাকে আর কোনো দিন আপনি করে বলবে না, আমাকে তুমি করে বলতে হবে। স্বামী স্ত্রীর মাঝে এই আপনি শব্দটা বড্ড বেশি দূরত্বের মনে হয়। এটা তো খুব কঠিন আদেশ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু তুমিও আমাকে কথা দাও, পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি আর কোনোদিন আমাকে অবিশ্বাস করবে না। আমি কথা দিচ্ছি আরাফ, এই পৃথিবীতে আমি যদি সবচেয়ে বেশি কাউকে বিশ্বাস করি তবে সেটা তুমি। তুমি আমার জীবনের সেই আলো যে আমাকে অন্ধকারের হাত থেকে বাঁচিয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি আরাফ। আমিও তোমাকে অনেক ভালোবাসি রিয়া। আমার এই পুরো সাম্রাজ্য, আমার সমস্ত অর্জন শুধু তোমার জন্য। আরাফ রিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। চাঁদের স্নিগ্ধ আলোয় দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেল এক অসীম ভালোবাসার সাগরে। আরাফ রিয়ার কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। সমস্ত চক্রান্ত, ভুল বোঝাবুঝি আর কষ্টের অবসান ঘটিয়ে আজ তারা এক নতুন জীবনের সূচনা করলো। বসের বউ হিসেবে যে মেয়েটির জীবন ধ্বংস হতে বসেছিল, আজ সেই মেয়েটি আরাফের ভালোবাসায় সিক্ত হয়ে গর্বের সাথে সিনিয়র বউয়ের আসন অলঙ্কৃত করলো। তাদের এই অসম বয়সে প্রেম সমাজের সমস্ত কুসংস্কারকে জয় করে এক চিরন্তন রূপকথায় পরিণত হলো।